আছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। তারপরেই আছেন ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরীফুজ্জামান শরীফ এবং একটু দূরে বসে আছেন আমাদের অত্যন্ত প্রিয় একজন কথক, একজন জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ কামাল। এবং আমার বাম দিকে আছেন তরুণদের নেতা, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। তারপরে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এবং রাজনৈতিক বিশ্লেষক ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের অন্যতম সদস্য ডাক্তার জাহিদুর রহমান। আমরা একই মেডিকেল কলেজের ছাত্র বলে আমি প্রত্যেকবার এটা বলে বেশ একটা গর্ব অনুভব করি। এবং যারা আজকে আমাদের অনুষ্ঠান টেলিভিশন ছাড়াও অন্যান্য জায়গায় দেখতে চান অথবা বন্ধুদেরকে জানাতে চান দেখার জন্য, দেশে এবং বিদেশে ইন্টারনেটে দেখতে পাবেন facebook.com/channel9bd.tv আর youtube.com/channel9bd। আসুন তাহলে আমরা প্রশ্ন শুরু করি। আজকের যে আলোচনার বিষয় আমরা একটু মজা করিয়ে দিয়েছি, জন্ম থেকে জ্বলছি, কিন্তু শুনতে যত গানের লাইন মনে হচ্ছে বিষয়টা সেই রকম গানের লাইন নয়। এই কারণে যে আমরা আগেও যেমন দেখেছি অগ্নিকাণ্ড হলে এটি নিয়ে অনেক কথাবার্তা হয়, অমুক ধরিয়ে দিয়েছে তমুক ধরিয়ে দিয়েছে, এই কথা বলেন সকলে, কিন্তু কেউই বলেন না অগ্নিকাণ্ড কেন ঠিকমতো দমন করা গেল না, অথবা ভবিষ্যতে এরকম অগ্নিকাণ্ড হলে আমাদের সক্ষমতা বাড়লো নাকি কমলো। এই সুন্দর সুন্দর কথার ভিড়ে আমরা আসলে এই প্রশ্নটা করতে চাই। প্রথমে বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, আপনি বলবেন যে আমরা কিন্তু এর আগে দেখেছি অগ্নিসন্ত্রাস হয়েছে, পেট্রোল বোমা ছোড়া হয়েছে, গার্মেন্টসে শর্ট সার্কিট হয়ে আগুন ধরেছে, রাসায়নিকের গুদামে আগুন ধরেছে, আমরা পুরনো ঢাকায় দেখেছি মানুষের মৃত্যু হতে, আমরা দেখেছি গ্যাসের যে সিলিন্ডার সেটা বিস্ফোরিত হয়েছে, বেলুনের সিলিন্ডার, এই গ্যাস বেলুনের সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে। আমরা কিছুদিন আগে চট্টগ্রামে বেশ কিছুদিন আগে আমরা একটা অগ্নিকাণ্ড দেখেছিলাম একটা ডিপোতে, যেখানে আমদানিকৃত এক ধরনের দাহ্য পদার্থ মজুত করে রাখা হয়েছিল। এবং এইবারও আমরা দেখলাম অতি সম্প্রতি বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের পর সবচাইতে গুরুত্বপূর্ণ একটি এলাকা বাংলাদেশের বিমান বন্দরের যে কাস্টমস শেড, যেখানে আমদানিকৃত পণ্য খালাস হয়ে সরবরাহের জন্য অপেক্ষায় থাকে, সেই জায়গাতে আগুন ধরল এবং 26 থেকে 27 ঘন্টায় আগুন জ্বলল। এটা নিজে নিজে থামলো। কেন এরকম? আমরা আগুন না হয় কেউ ধরিয়ে দেয়, আমরা কিন্তু আগের মতো শুনতে পেয়েছি যে আগুন ধরিয়ে দিয়েছে, এর পেছনে ষড়যন্ত্র আছে, মুখ চেনা মহল, অন্ধকারে লুকিয়ে থাকা মহল, এইসব বলা হয়। কিন্তু আগুন নেভাতে দেয় নাকি? সেটাও কি ওই মুখ চেনা মহল, ষড়যন্ত্রকারী মহল? আগুনটা নিভাতে পারে না কেন? না, আপনি যে প্রসঙ্গটা বলেছেন এই প্রসঙ্গটা নিয়ে কিন্তু আলোচনা ইদানিং খুব বেশি হচ্ছে। আগুন যে কোনোভাবে লাগতেই পারে, এটা দুর্ঘটনা হতে পারে, কেউ লাগাতে পারে, কিন্তু এর ব্যাপারে আমাদের এটা প্রতিরোধ করার ব্যবস্থাটা কি আমাদের? আমরা দেখি যে আমাদের এমন যন্ত্রপাতি আছে সেটাতে অনেক বিল্ডিংয়ের অনেক উপরে ওঠা যায় না, অথচ আমাদের এমন যন্ত্রপাতি আছে যেখান থেকে পানি দিয়ে আগুন নিভানো যায় না, অথবা উন্নত বিশ্বে নানা ধরনের প্রযুক্তির ব্যবহার হচ্ছে যেই রাসায়নিক পদার্থ দিয়েও কিন্তু আগুন নিভানো যায়। কিন্তু বাংলাদেশে আমরা শুনি আগুন লাগে কিন্তু নিবানের সেই সক্ষমতা আমরা অর্জন করতে পারিনি। তো এত আগুন লাগার পর কবে আমরা সক্ষমতা অর্জন করব? আপনার মতো এই প্রশ্ন কিন্তু আমারও। আপনার নিশ্চয়ই মনে আছে, আমার মনে আছে 5-6 বছর আগে চানকারপুলে রাসায়নিক গুদামে আগুন লেগেছিল। বঙ্গবাজারে আগুন ধরল। হ্যাঁ, বঙ্গবাজার না, ওই বঙ্গবাজার চেয়ে একেবারে লোমহর্ষ হলো যেটা চানকারপুলে। আপনার প্রায় 100-র অধিক লোক কিন্তু সেখানে মারা গেল। আমরা দেখলাম যে রাসায়নিক কারখানার গুদামগুলি ওখান থেকে সরানো হবে, সরকার ব্যাপক তৎপর। কিন্তু ঠিক ঘটনাটা আমরা কিছুদিন আগে মিরপুরে দেখলাম, এই রাসায়নিক কারখানায় আগুন। এই বিমানবন্দরে আপনি চমৎকার কথা বলেছেন। আমরা যারা মাঝে মাঝে বিমানে যাওয়ার সুযোগ হয়, আমাদেরকে বিমানে নামিয়ে অনেক সময় দেখেন গাড়িতে করে নিয়ে আসে, কিন্তু গাড়ি ঘুরে আসতে হয় ডিউ টু এই যে কার্গোর মালগুলি সব মাঠে ছড়ানো ছিটানো, রৌদ্রে এরা ভিজে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, মালামাল ক্ষয়ক্ষতি হচ্ছে, কিন্তু কর্তৃপক্ষ খুব পরিকল্পিতভাবে এই ব্যবস্থাপনার কোনো উদ্যোগ আমরা কিন্তু দেখি না। এখন এবারই বিমানবন্দরে কিন্তু সেই ঘটনা ঘটেছে, যে কথাটি আপনি বললেন, কাস্টম ঢুকতে পারছে না, মালামাল সরানো ছিটানো কোথায় যাবে। আবার একটা অভিযোগ আছে যে বিমানবন্দর কর্তৃপক্ষ তাদেরকে ঢুকতেও বিলম্ব করেছে। তো এগুলি আমি মনে করি আমাদের যে সক্ষমতা অর্জন করা উচিত অথবা আমাদের শেখা যাওয়া উচিত ছিল, আমরা কেন যেন এগুলি পারতেছি না। এটা কি আমরা পারি না, না এগুলি কোনো বিশেষ উদ্দেশ্যকে
বাস্তবায়ন করার জন্য কোনো কৌশল, এটাও একটা বিরাট প্রশ্ন। কারণ আপনি দেখেন বলে আপনার মনে হয় এইটা এই যেমন আজকে আমরা দেখলাম যে বিমানবন্দর প্রায় 12,000 কোটি টাকার ক্ষয়ক্ষতির কথা বলছে। এমনও তো হতে পারে যে এমন এলসি খোলা হয়েছে বাংলাদেশে মালই আসে নাই, এখন তো পেমেন্ট হয়তো নিয়ে নিছে তারা, এরকম তো বহু ঘটনা আমরা দেখি। তো সুতরাং এইগুলি আপনার, এবং দেখেন সবচেয়ে মজার ঘটনা, তদন্ত কমিটি হয় কিন্তু আপনি কোনো তদন্ত কমিটির কি আলোর মুখ দেখেছে আজ পর্যন্ত, বা সুনির্দিষ্টভাবে বলেছে এই ঘটনার কারণে এই আগুনটা লেগেছে, অথবা এই কারণে কর্তৃপক্ষ এই আগুন নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে? দেখি না। বরং দেখবেন এই যে তদন্ত কমিটি হয়েছে দীর্ঘদিন কাজ করবে, দৌড়ঝাঁপ হবে, সর্বশেষ দেখা যাবে একদিন যে তদন্ত কমিটি নিজেই অসুস্থ হয়ে অন্ধকারে চলে গেছে। এই হলো বাংলাদেশের চিত্র। এই জায়গা থেকে আমাদের বেরিয়ে যাওয়া উচিত। ডক্টর জাহিদুর রহমান, আপনার কাছে আসি। আমরা দেখেছি যে এর আগে হেলিকপ্টার থেকে পানি ছিটানো হচ্ছে এরকম বলা হয়েছে, আন্দোলনের সময় বলা হয়েছে হেলিকপ্টার নাকি পানি দিতে গিয়েছিল। তাহলে এই যে আগুন ধরানো বা আগুন যেদিন ধরলো সেই দিন হেলিকপ্টার কি আসলে গিয়েছিল? তখন এই আগুন নিভানোর হেলিকপ্টার কোথায় থাকে? কিংবা আগুন নেভানোর জন্য প্রচুর সরঞ্জাম সংগ্রহ করা হচ্ছে, এইরকম কথাও আমরা অতীতে শুনেছি। আবার এরকমও শুনেছি যে সব জায়গা ইন্সপেকশন করা হচ্ছে। ঢাকা শহরে এমন কোনো জায়গা থাকবে না যেখানে ফায়ার সার্টিফিকেট ছাড়া কোনো ভবন থাকবে বা সেখানে গুরুত্বপূর্ণ কোনো স্থাপনা থাকবে। মিরপুরে আগুন ধরলো, বলা হলো যে সেই ভবনগুলিতে কোনো ফায়ার সার্টিফিকেট ছিল না। তাহলে ফায়ার সার্টিফিকেট ছাড়া সেইখানে কারখানা কি করে চলছিল কিংবা কি করে গুদাম চলছিল? এটাই কি আমাদের রীতিতে পরিণত হয়েছে যে জন্ম থেকে জ্বলবো এবং অনেক কথা বলবো কিন্তু তারপরে কিছু আর হবে না? নাকি এর পেছনে আপনি সত্যিই মনে করেন যে ষড়যন্ত্র আছে? আচ্ছা, ধরে নিলাম ষড়যন্ত্র আছে, ধরে নিলাম এখানে একটা ষড়যন্ত্র করে আগুন লাগিয়ে দিয়েছে। মানে ষড়যন্ত্রের জন্য তো আপনার প্রস্তুতি লাগবে। ধরুন আমি সরকার, আমি জানলাম যে ষড়যন্ত্র করে নির্বাচন পেয়েছে, তবে এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার যখন আলাপ চলছিল তখন প্রধান উপদেষ্টা যখন রাজনৈতিক দলগুলোর সাথে বসেছেন একবার কিন্তু উনি ক্লিয়ারলি বলেছেন নির্বাচনের দিন যত ঘনিয়ে আসবে পতিত স্বৈরাচার অনেক কিছু করার চেষ্টা করবে। এবং আমি কনভিন্সড, আমিও মনে করি বাংলাদেশ একটা স্টেবল অবস্থায় যাবে, এটা আমি রাগঢাক না করে বলে আওয়ামী লীগ নেবে না, পছন্দ করবে না, ভারতও পছন্দ করবে। তো তারা আটঘাট বেঁধে নামবে, আগুন জ্বালাও, ওটা ভেঙে দাও, সেটা ভেঙে দাও। যেটা থাকতে হবে সেটা হচ্ছে আপনার প্রস্তুতি। মানে খেয়াল করি আমরা এয়ারপোর্টেও যদি আমার যথেষ্ট প্রস্তুতি না থাকে, আমাদের প্রস্তুতি তাহলে কোথায় আছে? এই আগুন লাগার পর কিছু কিছু তথ্য আমাদের সামনে এরকম এসছে। আমি বিবিসি বাংলার একটা রিপোর্ট দেখছিলাম, সেখানে অনেকেই কথা বলেছেন যে ফায়ার ইঞ্জিন এসছে, ঢুকতে পারছে না, দেরি হচ্ছে, পারমিশন লাগছে। আমরা মানি যে এখানে এক ধরনের একটা খুবই সফিস্টিকেটেড জায়গা, যদি হয়েও থাকে 30 মিনিটস পর ফায়ার ইঞ্জিন এসছে, তো এই যাবতীয় প্রসেসের মধ্যে গেট টেট ঠিক করে রাখা গেল না বা ভেতরে কিছু না। এবং আমি অবাক পেয়ে জানলাম যেটা বাংলাদেশে তো ইনফ্যাক্ট মোটামুটি ভালো শহরগুলোতে তো ফায়ার হাইড্রেন্ট খুব কমন জিনিস, এয়ারপোর্টেও কোনো ফায়ার হাইড্রেন্ট নাই। আমি একজন ডিরেক্টর যখন এটা নিয়ে আলাপ করছেন তখন দেখলাম। সো যাবতীয় প্রস্তুতি নাই। আপনি মুখে মুখে আমাকে বলছেন এবং আপনার প্রস্তুতি যখন আমি দেখবো না, নাশকতা করে আগুন লাগিয়ে দিল, আপনি খুব দ্রুত এটা নিভিয়ে ফেলুন, এই তো করবো। কিছু নাশকতা আমরা প্রিএমপ্টিভলি আটকানোর চেষ্টা করব, আমার গোয়েন্দা তৎপরতা নিয়ে যা যা করার, আর কিছু কিছু ঘটে যেতে পারে, কিন্তু দেখবো যে আপনি খুব দ্রুত ম্যানেজ করতে পারছেন কিনা। এখন মহাবিপদ যেটা দেখতে পাচ্ছি, একটু পুরনো ঢাকার কথা আসলে, এখন আমি যদি এই আলাপটা করি, নিমতলী অগ্নিকাণ্ড হয়েছিল 2010 সালে, আমি একটু চেক করে নিলাম, রাসায়নিক গুদাম কারখানার জন্য সরানো হবে। 2019-এ চুরিহাটটা হলো একই এলাকায় কেমিক্যাল গুদামে। এই যে মিরপুরের কথা আসলে এখানে কিন্তু কেমিক্যাল ছিল এবং ধারণা করা হচ্ছে এটা নাশকতা হতে পারে। পুরনো ঢাকায় যদি একরকম একটা ঘটনা এখন আবার ঘটিয়ে দেয়া হয় নাশকতা করে, নাশকতা করলে তো ওই রকম, আমাকে যদি নাশকতা করতে বলা হয় আমি তো আবার পুরনো ঢাকার ওই জায়গাটা টার্গেট করতে পারি। তাহলে খেয়াল করি আমরা কথাগুলো বলছি, মুখে মুখে বলছি, মোটিভেশন দিচ্ছি, সতর্ক থাকতে হবে, ওটা থাকতে হবে, এটা আমি আপনি বলবো। সরকারের কাজ হচ্ছে অ্যাক্ট করা। মানে এই সরকারের মূল সমস্যা শুরু থেকে যেটা আমরা দেখছি, মানে ওনারা স্টেটমেন্ট দিয়েছে না, মব মেয়েদেরকে ফুটবল খেলতে দেয় না সরকার, জ্বালাময়ী স্টেটমেন্ট দেয় এনজিওদের মতো, সুশীল সমাজের মতো। আপনি অ্যাক্ট করবেন, আপনার কাজ স্টেটমেন্ট দেয়া না। এখানেও একই রকম প্রবণতা আমরা দেখছি, এটাই আমার কাছে অ্যালার্মিং মনে হচ্ছে। আমি অন্যান্য সময় যা যা ঘটে, আমাদের সক্ষমতার অভাব আছে, লোকবলের অভাব আছে, যে ইন্সপেকশনের কথা বললেন আপনি, ওনারা ফায়ার ব্রিগেডকে জিজ্ঞেস করলেই বলবে, বা যারা এসব ইন্সপেকশন করেন স্টেপ নেন, তারা আমাদের জনবলের অভাব আছে ইত্যাদি ইত্যাদি শোনাবে আমাদেরকে। সব সমস্যার পরও এই সমস্যা যেহেতু খুবই ক্রিটিক্যাল, আমি এটাকে একটু আলাদাভাবে দেখতে চাই। বিশেষ করে সরকার যখন নিজে, সরকার প্রধান যখন নিজে বলছেন, তারপর তো এগুলো আমরা আসলে টলারেট করতে পারি না। বটম লাইন হচ্ছে সরকার আমরা পুষি, আমি শব্দটা পুষি বলি সবসময়, মানে একটা বাজেটের
সরকারের অপারেটিং কস্ট হচ্ছে প্রায় 70-75%। আমাদের 7.5 লাখ কোটি টাকার বাজেট যখন হয় তখন 5.5 লাখ কোটি টাকা হচ্ছে সরকার চালানোর, সরকার পোষার খরচ। এর উপর আমরা ঘুষ টুস দিয়ে আরও বহু হাজার কোটি টাকা দিই। সেই সরকার যখন পারফর্ম করতে পারে না, দ্যাটস এ মেজর প্রবলেম। দেশের অর্থনীতির সংকট আছে, জনগণকে আবার টিসিবি ট্রাকের পেছনে লাইন ধরে দাঁড়াতে হচ্ছে, কিন্তু সরকারের কারো বেতন কমে নাই। নতুন টাকা ছাপিয়ে আবার হলেও তাদেরকে বেতন দেওয়া হয়েছে, তাদের ভাতা দেওয়া হয়েছে, তাদের ঘুষও বেড়েছে, কমেও নাই, বরং অনেক ক্ষেত্রে বেড়েছেও। এরপরও যদি কাজ না হয়, এটা আমরা আসলে নিতে পারি না। আমরা এবার একটু শরীফ আপনার কাছে আসি। আমরা ছোটবেলায় একটা গান শুনতাম, শুনে আমরা খুব হাসতাম। সেটা হচ্ছে, আগুন লাগাইস না আমার গায়ে, জ্বালাইলে যে জলে আগুন, নিভানো বিষম দায়। আপনার কি মনে হয় যে আমাদের এই শেষ লাইনটা আমাদের জীবনে পার্মানেন্ট হয়ে যাচ্ছে, যে জ্বালাইলে যে জলে আগুন, নিভানো বিষম দায়? কারণ এখানে কেউ কিন্তু দায় নেয় না। ফায়ার সার্ভিসকে বলবে ওরা তো লাইসেন্স নেয় নাই, আমরা তো বলেছিলাম এটা কোনো লাইসেন্স নাই। তারপরে আপনি এই বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে আমরা তো সব খুলেই দিয়েছিলাম, ঠিক মতো নিভাতে পারে নাই। ফায়ার সার্ভিস আবার বলেছে যে এখানে এমন ছড়ানো ছিটানোভাবে এই মালপত্রগুলো রাখা থাকে যে আমরা ঢুকতেই পারছিলাম না। এবং সবশেষে আসল কথা বলা হয়েছে যে যাই ঘটে থাকুক, হাজার হাজার কোটি টাকা খরচ হয়ে থাকুক, আগুন কে লাগিয়েছে? এটা লাগিয়েছে পলাতক স্বৈরাচার। তো আসলে এই দায়িত্ব নেয় না কেন কেউ? আপনাকে ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা। আমাদের এখানে একটা ক্রেডিট আপনি বিভিন্ন সময় শুনবেন যে দুর্যোগ ব্যবস্থাপনায় আমরা রোল মডেল। বাংলাদেশের এখন যে দুর্যোগ ব্যবস্থাপনা আইনটি আছে, এটির ড্রাফটিংয়ের সাথে আমার একটা সম্পৃক্ততা ছিল। 2012 সালে যখন এটি ড্রাফট করার কাজটা শুরু হয়, ঢাকা ইউনিভার্সিটির ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের সাথে আমি ইন্ডিভিজুয়ালি তাদের সাথে যুক্ত থেকে এই কাজটির সাথে যুক্ত ছিলাম, এবং সেখানে আগুনটাকে ডিজাস্টার হিসাবে ইনক্লুড করা হয়। আমরা সাধারণত যে আগুনের যে সোর্সগুলো দেখি, এর বাইরে আরও অনেক ধরনের সোর্স আছে, কিন্তু তারপরেও আমরা ওই যে ক্রেডিট ডিজাস্টার ম্যানেজমেন্ট, কিন্তু যখন ডিজাস্টারটা আসে তখন আমরা বুঝতে পারি যে ম্যানেজমেন্টের রোল মডেলের রোলও থাকে না, মডেলও থাকে না। সর্বশেষ আপনি যে উদাহরণটা দিয়েছেন, নিশ্চয়ই মনে আছে, ফিডব্যাকের সেই গান, গঠিত হয়েছে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। হ্যাঁ হ্যাঁ, তদন্ত কমিটি কিন্তু হয়েছে, স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে তদন্ত কমিটি হয়েছে, কিন্তু এই আগুনটা কেন লাগে? ষড়যন্ত্রকারী থাকতে পারে, অথবা ষড়যন্ত্রকারী নাও থাকতে পারে। আপনার দায়িত্বটা কি? আপনি বাসায় সিকিউরিটি গার্ড কেন রাখেন? চোরকে অভিযুক্ত করার জন্য না, চোর আসে বলেই তো আপনি সিকিউরিটি গার্ড রাখেন। এখন আপনি যদি বলেন যে চোর অনেক দুষ্টু, সে কেন সিকিউরিটি গার্ডকে ঘুমিয়েছিল, চলে গেল কেন? দায়িত্বটা সরকারের, কিন্তু সরকারের জায়গা থেকে এই আগুন কি সরকার নেভাতে চায়? না, চায় না। আমি আপনাকে মনে করিয়ে দিই, 24 সালের অক্টোবর মাসে বাংলাদেশের যে টায়ার শিল্প, এটা একসময় শতভাগ ভারতের টাটা নির্ভর ছিল, এবং তারপরে নারায়ণগঞ্জের গাজী টায়ার পুড়িয়ে দেওয়া হলো 15 দিন ধরে, একদিন না। গাজী টায়ারটা প্রতিষ্ঠিত হওয়ার পর পুরো টায়ারের মার্কেটটা প্রায় 85% তারা সাপ্লাইটা দিত, অর্থাৎ আমরা টায়ার শিল্পে প্রায় স্বনির্ভর, একেবারে স্বনির্ভর হয়েছিলাম, স্পেশালি এই মিশুকের টায়ার, ট্রাকের টায়ার, সাইকেলের টায়ার। তো আপনি এটি আগুন দেওয়ার পর 182 জন মানুষ ভেতরে ঢুকে, তারা কোথায় গেছে কেউ জানে না, কয়লা হয়ে গেছে। আর এই টায়ার শিল্পটা এখন আবার টাটার হাতে ফিরে গেছে। লসটা কার হলো? লসটা হলো গাজীর। কি লস হয়েছে? না, গাজীর যে ইনভেস্টমেন্ট, এটি ব্যাংক থেকে নেওয়া। 8000 মানুষ চাকরি হারিয়েছে, 8000 মানুষ হচ্ছে 8000 পরিবার। তাহলে এই যে আগুনটা, মাঠে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী ছিল, পুলিশ ছিল, সবাই ছিল, শুধুমাত্র আগুনটা কেউ নেভাতে আসেনি। আপনি গাজী ব্যক্তিগতভাবে আওয়ামী লীগের দোসর ছিল, আওয়ামী লীগের মন্ত্রী ছিল, তাকে আপনি 70 বার ফাঁসি দিতে পারেন, আপনার যদি ইচ্ছা করে 72 বারও দিতে পারেন, কিন্তু এই যে প্রতিষ্ঠানটি আপনি পুড়িয়ে ফেললেন, রাষ্ট্র চুপচাপ করে দেখলো একটা প্রতিষ্ঠান পুড়ে যাচ্ছে, এবং এর সাথে আপনার শিল্পায়নের সম্পর্ক আছে, কর্মসংস্থানের সম্পর্ক আছে, আপনি তো ইচ্ছা করেই এই কাজটি করেছেন। এখন সরকার চাইলে কি নেভাতে পারে না? আমাদের এখন পর্যন্ত এই ফায়ার সেফটির ক্ষেত্রে আমাদের মোটামুটি একটা সক্ষমতা এসেছে, যদিও
আমাদের যে মেশিনারিজগুলো এটা কেনার ক্ষেত্রে একটা বড় রকমের দুর্নীতি আছে, আপনি নিজেও জানেন আর কি। তো এই জায়গাটায় যে ধরনের প্রস্তুতিগুলো থাকা দরকার, ফায়ার ব্রিগেড কিন্তু সার্বক্ষণিক প্রিপারেশন নিয়ে থাকে, তারা নিয়মিত মহড়া করে, কিন্তু সরকারের পক্ষ থেকে যে প্রশ্নগুলো এসেছে এই প্রশ্নগুলো সরকারকে উত্তর দেবে যে ফায়ার ব্রিগেডকে ঢুকতে দেওয়া হয়নি, এবং তাৎক্ষণিকভাবে যিনি মন্ত্রী তিনি আবার ওইখানকার চেয়ারম্যানও। পৃথিবীর একটা আজব দেশ হলো বাংলাদেশ, যেখানে মন্ত্রী আবার তিনি ওইটার চেয়ারম্যান। তিনি বললেন যে না আমরা একটু দেরি করিনি, এবং ঘটনাস্থলে বসেই তিনি এই কথাটা বললেন, অর্থাৎ তদন্ত হওয়ার আগেই তিনি তার কথাগুলো বলেন। এখন সরকার যে তদন্ত কমিটি করেছে, এই তদন্ত কমিটির কি রিপোর্ট আপনি দেখতে পাবেন? না, পাবেন না। আমাদের এখানে ডিসি নিয়োগ নিয়ে একটা সমালোচনা হয়েছিল সরকার দায়িত্ব নেওয়ার পর। 24-এর 9 অক্টোবর সরকার একটা তদন্ত কমিটি করেছিল 4 জন উপদেষ্টাকে নিয়ে, 15 দিনের মধ্যে রিপোর্ট দিবে, এখন পর্যন্ত রিপোর্ট দেয়নি। আব্দুল হামিদ যখন দেশের বাইরে যায় চিকিৎসা নেওয়ার জন্য 13ই মে 2025, 15 দিনের জন্য একটা তদন্ত কমিটি হয়েছিল 4 জন উপদেষ্টাকে নিয়ে, এখন পর্যন্ত রিপোর্ট দেয়। এর মধ্যে তো উনি ফিরে এসেছেন, ফিরে যে পলাতক হন না এটা প্রমাণিত। সর্বশেষ নুরুল হক নূরের উপরে যখন হামলা হয় সেপ্টেম্বরের 2 তারিখ, ওখানেও 14 দিনের জন্য একটা তদন্ত কমিটি হয়েছিল বিচার বিভাগীয়, এখন পর্যন্ত সেই রিপোর্ট দেয়নি। এই যে মাকসুদের সেই গান গঠিত হয়েছে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি, আমি নিশ্চিত থাকতে পারেন সরকার তদন্ত কমিটি করে ঘটনাটিকে ধামা চাপা দেওয়ার জন্য। সেটি শুধু এই সরকারের কথা আমি বলছি না, যে কোনো সরকার তার পাবলিকের যে রিপারকেশনটা হয় এই রিপারকেশনটাকে ধামা চাপা দেওয়ার জন্য সব থেকে বিশ্বের একটা মডেল হিসাবে বাংলাদেশকে তারা ব্যবহার করতে পারে। সঙ্গে সঙ্গে একটা তদন্ত কমিটি করে ফেলবে এবং এই তদন্ত কমিটির সময় নেবে। এর মধ্যে মানুষের যে ক্ষোভ, মানুষের যে যন্ত্রণা, এই যন্ত্রণাগুলো আস্তে আস্তে মানুষ ভুলে যাবে। আমাদের এখানে ভবন পরিদর্শনের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মচারী আছে না, সিটি কর্পোরেশন তো আছে, সে বেতন নেয় না। আপনি খোঁজ নিয়ে দেখেন তাদের যে জোন আছে, প্রত্যেক জোনে মাস শেষে এই কর্মচারীকে আপনি পাবেন তিনি এই চাঁদা নেওয়ার জন্য আসেন। ভবন ঠিক করে দেওয়া, কেউকে 2000, কেউকে 3000, শুধুমাত্র কালেকশনের বাইরে এই প্রতিষ্ঠানগুলো বা এই যে রেসপন্সিবল যাদেরকে আপনি বেতন দেন, তারা বছরে কোনো একটা ভবনের বিরুদ্ধে অভিযোগ করেছে কি দেখেন না। তার মানে হলো আমাদের যে সামগ্রিক অব্যবস্থাপনা, এবং এটি ঐতিহ্যগতভাবে আমরা বহন করছি। আমাদের এখানে অভ্যুত্থান হয়, আমাদের এখানে কেউ পালিয়ে যায়, কেউ লুকিয়ে থাকে, নতুন সরকার আসে, অনেক রকমের স্বপ্ন দেখায়, বিশ্ব মাঠে খেলার স্বপ্ন দেখায়, কিন্তু আমাদের ভাগ্য, আমাদের অবস্থার পরিবর্তন হয় না। বিমানবন্দরের ঘটনা আপনি ধরে নেন, আমি না চাইলেও এই ঘটনা বিমানবন্দরে হয়তো ঘটবে না, অন্য জায়গায় পুনরাবৃত্তি ঘটবে, আপনি না চাইলেও ব্যবস্থাপনার কারণে। জনাব আতাউর রহমান, আমরা সবসময় এরকম দেখি যে আমরা মুখে যেটা বলি সেটা আসলে কাজে পরিণত করতে পারি না, এবং আমাদের যতগুলি অগ্নিকাণ্ড এর আগে হয়েছে নানান ধরনের পরামর্শ এসেছে, এই পরামর্শগুলির অধিকাংশই বাস্তবায়িত হয় নাই। যেমন আমাদের অগ্নিকাণ্ডের একটি জায়গা আমরা দেখেছি এই যে সিলিন্ডার বার্স্ট হয়, কিন্তু অধিকাংশ রেস্টুরেন্টে কিন্তু অগ্নি নির্বাপক থাকে না, এটা ঢাকা শহরের অধিকাংশ রেস্টুরেন্টে নাই। আমরা দেখেছি আমাদের রান্নাঘরগুলিতে কি করে আগুন নেভাতে হবে এই প্রশিক্ষণ কিংবা এর কোনো কিছুই আমরা সেইভাবে জানি না। শীতকালে আমরা গ্যাসের চুলার উপরে কাপড় শুকাই অনেকে, সেই অভ্যাসও পরিবর্তন করার জন্য কোনো সেরকম প্রচারণা বা কোনো কিছু নাই। আপনার কি মনে হয় যে রাজনীতিবিদরা কি আমাদের দেশে শুধু ক্ষমতা নিয়ে চিন্তিত থাকেন, ঐকমত্য নিয়ে চিন্তিত থাকেন, সনদ নিয়ে চিন্তিত থাকেন, কিন্তু আমাদের সাধারণ মানুষের জীবনের উন্নতির ব্যাপারে বা তাদের নিরাপত্তার ব্যাপারে কি আসলেই আপনারা কোনো চিন্তা করেন না? কারণ আমাদের মনে আছে একজন রাজনীতিবিদ বলেছিলেন আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, আরেকজন বলেছিলেন 2টা ছাগল দিয়ে দিতে হবে, 20,000 টাকা দিয়ে দিতে হবে। এরকম বিভিন্ন সময় আমাদের জীবনের একটা মূল্য নির্ধারণ করা হয়। আপনার কি মনে হয় আসলে, আপনারা তো রাজনীতিবিদ, আসলে কি আপনারা আমাদের জীবনকে মূল্যবান মনে করেন না বলেই এই শুধু সনদ, ঐকমত্য, ভোট, পিআর এগুলো নিয়ে আলোচনা হয়? জি, ধন্যবাদ তুষার ভাই এবং আজকের আমার সম্মানিত সহ আলোচকবৃন্দ সবাইকে ধন্যবাদ, দর্শক শ্রোতা বন্ধুগণকে। যেই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে মূলত আমাদের দেশে তো অগ্নিকাণ্ড হয় এবং সেটা সব সময়ই হয়, কোনো সময় একটু বেশি, কোনো সময় কম, কিন্তু এখন আজকে আলোচনাটা এখানে উঠে এসেছে কারণ হলো সবচেয়ে বড় ঘটনা ঘটেছে মনে হয় আমাদের এই দেশের জন্য, যে বিমানবন্দরে যে অগ্নিকাণ্ডটা ঘটল, এটা কিন্তু একটা রাষ্ট্রীয় স্থাপনা এবং গুরুত্বপূর্ণ স্থাপনা।
এই সরকারের আমলে আমরা দেখলাম আরও একটা গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন লেগেছিল, সচিবালয়, এবং সেখানে সচিবালয়ে আগুন লেগে 3-4টা মন্ত্রণালয়ের নথিপত্র সব পুড়ে গিয়েছিল। তো সেটার জন্যে কিন্তু কেউ দায়িত্ব নিয়ে যে এখানে ওখানে তো সচিবালয়টা তো নিশ্চয়ই একটা রেসপন্সিবল একটা কর্তৃপক্ষ আছে। কমিটিও হয়েছিল, বলেছিল শর্ট সার্কিট। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা আসলে বিশ্বাসযোগ্য হয়েছে কিনা আমার মনে হয় না। আবার এটাও বলেছিল কুকুর ধরিয়ে দিয়েছে। হ্যাঁ, তা এটা কিন্তু বিশ্বাসযোগ্য কোনো তদন্ত আমাদের সামনে আসে নাই। তো এটা আমাদের জন্য অ্যালার্মিং ছিল যে এরকম স্থাপনে আগুন লাগতে পারে। তারপরেও কিন্তু আমার মনে হয় অন্তর্বর্তীকালীন সরকার সতর্ক হয় নাই। এখানে বিমানবন্দরে অগ্নিকাণ্ডটা শুধুমাত্র যে আমাদের রাষ্ট্রীয় সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে বিষয়টা এমন না, আন্তর্জাতিকভাবে কিন্তু আমাদের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হয়েছে। আমাদের জন্য এটা লজ্জার বিষয় যে আমরা আমাদের আন্তর্জাতিক একমাত্র একটা বড় বিমানবন্দর, সেটা আমাদের অরক্ষিত। তা সেখানে বিমানবন্দরের নিশ্চয়ই নিজস্ব একটা অগ্নি নির্বাপন ব্যবস্থা আছে। এত বড় একটা স্থাপনা এবং এত সেন্সিটিভ জায়গা, নিজস্ব অন্য ফায়ার ব্রিগেড বাইরে থেকে এসে নিভাবে কেন? এখন তো উন্নত যুগ এবং টেকনোলজির যুগ, এবং আমি এখানে আসলে বলা প্রয়োজন, আমরা অনেক দেখেছি যে শুনেছি যে আমরা ডিজিটাল হয়ে গিয়েছি, স্মার্ট হয়ে গিয়েছি। তো সেই যুগেও আমাদের প্রধান বিমানবন্দর আমাদের অরক্ষিত, সেখানে আগুন লাগার পরে 26 ঘন্টা 27 ঘন্টা এটা জ্বললো, সেইটার কোনো আসলে আমরা সুরাহা করতে পারি নাই। তো এটা তো আমাদের জন্য লজ্জার এবং দুর্ভাগ্যের। আর সবচেয়ে এখনকার আমাদের যে প্রশ্নটা আসলো যে এই সরকারের আমলে, এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তো আমরা আগের আচরণ প্রত্যাশা করি না, যে একটা ঘটনা ঘটে গেল আর দায় সারা একটা কথা বলে দিলাম, সেটা তো আমরা প্রত্যাশা করি না। এই সরকার এসে বলেছে তারা পরিবর্তন করবে, সংস্কার করবে। এখন তাদের নিজেদের মধ্যেই তো আমরা সেরকম কোনো লক্ষণ দেখি না। তারা কাদেরকে শেখাতে চায়? মানে যারা নিজেরাই আসলে নিজেদের যেই আত্ম উপলব্ধি তাদের নিজেদের মধ্যেই নেই, তারা রাজনীতিবিদদেরকে শিক্ষা দিবে, আগামী বাংলাদেশ বিনির্মাণের জন্য সংস্কার করবে, কোনো আলামত তো আমরা দেখি না। তো এটা আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয়। আপনি কিছু বিষয় বলেছেন, এগুলো আমাদের পাবলিক অ্যাওয়ারনেসের কিছু বিষয় আছে, আর কিছু আছে সরকার কেন, এখানে জাহেদ ভাই বলেছেন যে সরকারের একটা দায়িত্বর মধ্যে পড়ে হলো সরকারি সম্পদ রক্ষা করবে, পাবলিকের সম্পদ রক্ষা করবে। কিন্তু সেটার জন্য আমাদের যে ব্যবস্থাপনা আছে সেটা কোনো সময় আসলে কোনো সরকারই এটাকে জবাবদিহিতার আওতায় আনে নাই। যে যার মতো করে এই সবগুলো দপ্তরই যে যার মতো করে কাজ করে, এবং এখানে সবাই প্রতিযোগিতা দিয়ে দুর্নীতি করে, জবাবদিহিতার কোনো বালাই নেই। এবং যখন দুর্ঘটনা ঘটে যায় তখন কিছুটা নাড়াচাড়া হয়, পরে আবার থেমে যায়, আমরাও থেমে যাই। এখন ঘটনা হলো যে যদি আসলে সরকারের মধ্যে জবাবদিহিতামূলক আচরণ না থাকে, এবং আপনারা তো ইলেকশন করবেন সামনে, ধরে নেন যে আপনাদের মধ্যে থেকে সরকার হলো, আপনারা কি আসলে আগের সেই তরিকা বদলাবেন? বদলালে কিভাবে বদলাবেন? তরিকা না বদলালে তো আমাদের দেশ যেই আগের মতোই থেকে যাবে। তরিকা অবশ্যই পাল্টাতে হবে, আর তরিকা পাল্টাতে হবে হলো আগে নিজেদের পরিবর্তন করতে হবে। আমি যদি নিজেকেই পরিবর্তন না করি আর আমি দেশ পাল্টাইতে চাই, হবে না। তা আমরা এই প্রসঙ্গে মাসুদ কামাল আপনার কাছে আসি। আমরা দেখতে পেলাম যে আগের মতোই রেটরিক হচ্ছে, বাক্যালঙ্কার আসছে, সুন্দর সুন্দর কথাবার্তা হচ্ছে। এর মধ্যে একটা বলা হয়েছে যে এদেরকে বিমা দাবি পরিশোধ করা হোক, কিন্তু আজকে আমরা জানতে পেরেছি বিমার পরিমাণ নাকি মাত্র 20 লক্ষ টাকা, আর 12,000 কোটি টাকা একটা আন্দাজে একটা অ্যাপ্রক্সিমেট বলা হয়েছে যে সেইখানে পুড়ে গিয়েছে। তার মধ্যে প্রচুর আমদানি পণ্য আছে যেগুলি প্রয়োজনীয়, যেগুলি সামনে শীতে কাজে লাগবে, ঔষধ আছে, কসমেটিক্স আছে, রাসায়নিক পদার্থ আছে, পোশাক আছে, এরকম নানান কিছু আছে যেগুলি আগামী শীতে একটা সাপ্লাই, আগামী 4-5 মাসের একটা সাপ্লাই চেন মেনটেন করার বিষয় আছে। তো এই যে 20 লক্ষ টাকা বিমার দাবি, আমরা কিছুদিন আগে এটাও শুনেছি যে এই যে এসালমরা টাকা চুরি করে নিয়ে গেছে, পিকে হালদাররা নিয়ে গেছে, আমরা যারা আমানত রেখেছি আমাদেরকে নাকি 1 লাখ আর 2 লাখ টাকা দিবে।
যত টাকায় জমা থাকুক। এবং আরো মজার ব্যাপার হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক এটার দায়িত্বপ্রাপ্ত, তারা অডিট করেছে এই প্রতিষ্ঠানগুলি, তারা কোথাও অডিট আপত্তিও তোলে নাই, আমানতদারদেরকে জানায় নাই যে এইরকম চুরি হচ্ছে, উল্টা তাদের লোকেরা এর সঙ্গে যুক্ত হয়েছে, যার মধ্যে একজন সুর নামে একজন আছেন, আলম নামে এক ব্যক্তি আছেন, এরকম লোকেরা আছেন। তো সুর আলমরা বাংলাদেশ ব্যাংকের হয়ে এই কাজগুলি করেছেন। কিছুদিন আগেও বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ যে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, সেরকম লোকের চাকরি গেছে কিছুদিন আগে। তো সরকার কেন দায়িত্ব নেবে না? তাদের পাহারা দেওয়ার কথা, তারা পাহারা দেয় নাই, অথচ আমাদের টাকা চুরি করে নিয়ে গেছে চোর, এখন বলছে নিয়মে আছে 2 লাখ টাকা, এইখানেও বলছে ইন্স্যুরেন্স আছে 20 লাখ টাকা। তাহলে আসলে মানে সরকার আসলে কাজটা কি? সরকারের কাজ হলো চুরি করা। সরকারের কাজ হলো চুরি করা, এবং চুরি করে মানে এমন জায়গায় নিরাপদে তারা থাকতে থাকতে নিরাপদে সরাই ফেলানো, যাতে নাকি পরে আপনি আর ধরতে পারবেন না, বলবেন ওই চোর, তাতে কী আসে যায়, মাল তো সরাই ফেলেছে। এই হলো সরকারের কাজ বেসিক্যালি। আমরা এখন পর্যন্ত যা দেখতেছি, দেখেন এই আগুনের ঘটনাটা যেটা, এটা নিয়ে এই যে আপনি একটা ক্ষতির পরিমাণে কথা বললেন, তাদের চোখে মুখে আচার আচরণে কথাবার্তায় কোথাও আপনি দেখেছেন কোনো দুঃখবোধ? যাকে আপনি বাড়ি পাহারা দেওয়ার জন্য রেখেছেন, সে নিজেই আকাম কুকামের সঙ্গে জড়িত, নানাভাবে জড়িত। এবং সবসময় হয় কি জানেন, একটা ন্যারেটিভ তৈরি করা হয় সবসময়। এটা আগের গভর্নমেন্ট, আমাদের এই গভর্নমেন্ট। আজকে দেখলাম যে প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের বিএনপি প্রতিনিধি দল গেছিল, ওখানে আগুন নিয়ে আলাপ উঠছে, এবং আলাপে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে এটা কোনো অন্তর্ঘাতমূলক কাজ কিনা, এটা যেন সরকার খুব সিরিয়াসলি দেখে। মানে প্রথমেই আপনি কিন্তু জিনিসটাকে অন্তর্ঘাতের দিকে ঢুকাই দিলেন। তো গবেষণা এখন যা কিছু হবে অন্তর্ঘাত শব্দটাকে কেন্দ্র করেই হবে। আপনার মনে আছে অক্টোবরে যে বিএনপি যে জনসভা কেন্দ্র করে ওই সময় একটা পুলিশকে মেরে ফেলা হয়েছিল, মানে ইট দিয়া আঘাত করে মারা হয়েছিল। ওই মুহূর্তের মধ্যে ওই সময় তো স্বরাষ্ট্রমন্ত্রী বললো কি এটা ছাত্রদলের প্রলাপন করছে। তো ও বেটা কী করে বুঝলো ওরা ছাত্রদল? ওর পিছনে কি লেখা ছিল আমি ছাত্রদল? সেই সিসিটিভি থেকে কেমন করে বুঝলো রে ভাই? ওটা বলার অর্থটা হলো তোমরা যারা তদন্ত করবা, তোমরা ছাত্রদলের বাইরে আর যাবা না। সিম্পল হিসাব, কিন্তু সিম্পল। এখন তুমি অন্ধকারে বসে ছাত্রদল খুঁজো, ছাত্রদল যারা করছে সবটা ধৈর্য এনে ঢুকাও। অনেকে ঢুকানো হয়েছে, সব ছাত্রদল। ওটা তো ছাত্রলীগও মারতে পারতো, যে কেউই পারে। এখন যখন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা আগাম কোনো একটা মন্তব্য করে ফেলায়, তখন কি হয়, পুরো ইনকোয়ারিটা নষ্ট হয়ে যায়। প্রথম দিনই বলা হয়েছে এটা নাকি ফ্যাসিস্টের দোষরা করছে, এটা এই বিএনপি লিডাররা বলছে, আপনার মানে কি বলে এনসিপির লিডাররা বলছে এরা নাকি ফ্যাসিবাদ। তাহলে আপনার ফ্যাসিবাদ বসে বসে খুঁজেন, কাজের কাজটুকু জরুরি। আগামী দিন আরেকটা আগুন ধরবে, আবার আপনি ফ্যাসিবাদ খুঁজবেন, কোনো প্রবলেম তো নাই। তো এই যে বিষয়টা, যত আগুন তত ফ্যাসিবাদ আসবে। তো এখন এই বিষয়গুলো হলো কি, যারা তদন্ত করছে তাদেরকে বরং সময়সীমা বেঁধে দেওয়া উচিত। তুমি এতদিনের মধ্যে তদন্ত দিতে না পারলে তোমার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। কারণ ওই বেটা যে তদন্ত করতেছে ওই সময় সে বেতন নিচ্ছে না, কার টাকা নিচ্ছে? আমাদের আপনার টাকা নিচ্ছে। এতে কোনো দায়িত্ববোধ আছে? এরা বরং চোরকে কীভাবে বাঁচিয়ে দেওয়া যায় এরা এই টেকনিক করে। আপনার বাণিজ্য উপদেষ্টাও যে বললো যে নাকি ওটা চেয়ারম্যানও বটে বিমানের, সে যে বললো কী কী ব্যবস্থা নিচ্ছে, কার কার বিমানে ভাড়া লাগবে না, ওর বাপের টাকা দিবে, ওর টাকা দিবে, এটা না আমার টাকা দিবে। একদিকে আমার তো অপচয় হইলই, আবার আমার টাকা সে দান খরচ করতেছে। কিন্তু তাহলে ক্ষতিপূরণ কোত্থেকে আসবে? তাহলে এটা তো আমি এটাই বলছি, তাহলে ওর শাস্তি হওয়া উচিত। ও পারে নাই কেন? বিমানবন্দরে এটা সিভিল এভিয়েশন ওনার আন্ডারে আছে, উনি যখন এটা পারলো না, ওনার সঙ্গে বলবে আমি পারছি না রে, পারি না রে ভাই আমি। তো কেউই তো সেই দায়িত্ব তো কেউ নিচ্ছে না। দায়িত্ব তো কেউ নেয় না। ব্যাংকের কথা বললেন, দেখেন এটা উদ্ভুত দেশ। যখন আপনি কেউ বলে যে এই ব্যাংকটা দুর্বল ব্যাংক, যখন নাকি আপনার অথরিটি বলে, তখন ওই ব্যাংকে কেউ টাকা রাখবে? ওটা তো আরো দুর্বল হয়ে যায় সব টাকা। আপনি এই মুহূর্তে জানেন কিনা 5টা ব্যাংকে একত্র করতেছে না, এই 5 ব্যাংকে কোনো ধরনের লেনদেন হয় না রে ভাই। আমি আমার নিজের ফ্যামিলির কথা জানি। আমার শাশুড়ি একটা কলেজের টিচার ছিল, উনি পেনশনের সমস্ত টাকা নিয়ে রাখছে এক্সিম ব্যাংকে, রেখে এফডিআর করে রাখছে। ওখান থেকে যে মানে লভ্যাংশ পাওয়ার কথা, এখন লভ্যাংশও দেয় না। ওটা ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংক, তো ওই জন্য ওখানে রাখছে, সে ধার্মিক মানুষ, ও নিজে রাখছে। রাখার সময় এখন যে লভ্যাংশ দিতে পারবে ওটাও দেয় না। পরে একটা কার্ড ধরাই দিচ্ছে, যে কার্ড নিয়ে যান, মাঝে মাঝে এটিএম বুথ থেকে উঠেন। কারণ এটিএম বুথে 500 টাকার উপরে দিলে এটিএম বুথে কোনো টাকা নাই, আসে না রে ভাই, আপনি কি বলবেন? তো এই কাজটা কে করছে? ওই গভর্নর সাহেব,
প্রথমে বলছে এই ব্যাংকগুলি দুর্বল, দুর্বল বলার সঙ্গে সঙ্গে তো মানুষ তো হুমড়ি খেয়ে পড়ছে, এই ব্যাংকের টাকা রাখা যাবে না। এই দায়িত্ব উনি নিবে, উনি বলার সময় খেলা ছিল না, উনি কী বলতেছে, ব্যাংকগুলিকে দুর্বল তো ওনারাই করছে, হয়তো উনি বলেছে আমি কই নাই, না করছেন আপনার প্রতিষ্ঠান তো করছি, আপনার প্রতিষ্ঠান তো দুর্বল হওয়ার জন্য সাহায্য করছে, যে কথা আপনি শুরুতে বললেন যে সুর মুর কী কী আছে, এত সাহায্য করছে এটাকে। এখন করার পর এখন বলে যে দুর্বল বলে নিয়ে ওটাকে আরও শেষ করে দিল, এখন দুর্বলটাকে মৃত বানাই দিচ্ছে। আপনারা তো ডাক্তার বসে আপনারা জানেন যে রুগীর আর 2 ঘন্টা আছে, জানার পরে বলে না আশা আছে, মানে আশার কথাটা তো বলতে হয় রে ভাই, এই নিরাশার কথা বলে। কারণটা কি জানেন? কারণ হলো এদের কোনো দায় দায়িত্ব নাই, এদের কোনো জবাবদিহিতা নাই। এরা চলে যাওয়ার পরে বলবো আমরা যতটুকু পারছি করছি, শেষ, আলোচনা শেষ। তোমার যে জাতির প্রতি দেশের প্রতি দায় দায়িত্ব জনগণের আছে, সামনে আসতে হবে না। এই 5টা ব্যাংকের যত গ্রাহক, কত গ্রাহক ভাবেন তো আপনি, এই একটা লোককে আঘাত তুলতে পারছে না। এর মধ্যে আরো 18টার নাম দিয়েছে। হান্নান শাহ মাসুদ, আপনার কাছে আসে, আপনারা তো রাজনীতি করছেন এবং একটা একদম নতুন রাজনৈতিক দল। আপনারা, আমি লক্ষ্য করেছি যে শুরু থেকেই রাষ্ট্র মেরামতের জন্য আপনাদের অনেক দাবি দাওয়া আছে। আপনারা রাষ্ট্র মেরামত চান, সংবিধান পরিবর্তন চান, আপনারা জুলাই সনদের আইনি ভিত্তি চান, আপনারা শাপলা প্রতীক চান, আপনারা এক ধরনের আলাদা সম্মানও চান। আপনারা চান যে নিবন্ধন না হলেও প্রধান উপদেষ্টা আপনাদের 2জন প্রতিনিধিকে সাথে নিয়ে যাবেন, যদিও আরও অনেক নিবন্ধিত দল আছে এবং তাদের বহুবার নির্বাচনে বিজয়ী হওয়ার কথা আছে। কিন্তু আপনারা এইসব বিষয়ে কোনো কথা বলেন না কেন? এই যে লোকজন টাকা হারিয়ে ফেলছে, এই যে ব্যাংকের টাকা দিচ্ছে না, এই যে এস আলম কিংবা এই যে পিকে হালদার, এদেরকে ফিরিয়ে আনার কথা বলেন না কেন? শুধু শেখ হাসিনা ফিরলেই কি শাস্তি দিলে আমাদের এই যে টাকাগুলো ফেরত পাবো আমরা? যারা গরিব মানুষ টাকা হারিয়ে ফেলেছে, মাসুদ কামালের শাশুড়ি টাকা পাচ্ছেন না, হ্যাঁ, এরকম আরও অসংখ্য ভুক্তভোগী আছেন, নাকি এই সংবিধান ঠিক করে ফেললে কি আমরা আমাদের এই ক্ষতি মোচন হবে? আপনারা কোনো জনস্বার্থে কোনো দাবি করেন না কেন? খালি ফ্যাসিস্ট আটকাবেন, মানে আগুন ধরালে ফ্যাসিস্ট ধরায়, ফ্যাসিস্ট আটকালে কি আমাদের জীবন সুন্দর হয়ে যাবে? মানে ভবিষ্যতে ফ্যাসিবাদ নাই, কিচ্ছু নাই, গণতান্ত্রিকভাবে চলছে, কিন্তু ব্যাংকে কোনো টাকা নাই। আপনারা এদের শাস্তি চান না কেন? পিকে হালদারকে ফেরত আনতে চান না কেন? না চাই না, এটা আপনি বলতে পারেন না। বিবৃতি দিয়েছেন, অনেকবার বলা হয়েছে, আমরা বিবৃতি যেটা আমরা একটা জিনিস বাংলাদেশ থেকে, আমি একটু শেষ করি, বাংলাদেশ থেকে আপনার মনে থাকার কথা, বাংলাদেশের যখন হচ্ছে রিজার্ভ চুরি হয়েছিল, গভর্নরকে ধরছে ফার্স্ট, টার্গেট করা হয়েছে গভর্নরকে। বাংলাদেশে গত 14 বছর কিংবা 16 বছর ধরেন যা কাম হয়েছে, প্রথম সিম্বলিক শেখ হাসিনা, তারপরে তার আন্ডারে বাকি সব। এখন যা হচ্ছে সিম্বলিক ডক্টর মোহাম্মদ ইউনূস, তো সিম্বলিক বিচারটা ধরেন হয়ে গেল। ওনাকে আমি বলতেছি, আমরা টার্গেট করবো নাকি? ইউনূসের সরকার এটা করতে পারতেছে না, কন্ট্রোল করতে পারতেছে না। ইউনূসের সরকার দেশকে সুন্দরভাবে চালাইতে পারতেছে না। আপনারা তো একইভাবে, আপনারা তো সবাইকে নাম ধরে ধরে ইয়ে করেন না। আপনি তো নাম ধরে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে নিয়ে কথা বলেন না, বলেন যে অর্থ উপদেষ্টাকে ধরেন সবসময়, যখন সমালোচনা করেন। আমি তো আপনাদেরও ভিডিও দেখি, আমরা এভাবেই কথা বলা হয়, মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, এই সরকার, এভাবেই কথা বলা হয়। আমরা সরকার প্রধান হিসেবে শেখ হাসিনার কথা বলতেছি। এই বাংলাদেশের ইতিহাসে যে 71-এ স্বাধীন হয়েছে, 72-73 থেকে শুরু হয়েছে কম্বল চুরি, গম চুরি, দেশের চুরি। 16ই ডিসেম্বরের পরে 17ই ডিসেম্বর থেকে, 16ই ডিসেম্বর বিকেল থেকে শুরু হয়েছে এই দেশ থেকে পাকিস্তানিদের ফেলে যাওয়া যে অস্ত্র শস্ত্র আছে, এগুলো কীভাবে ভারতে পাচার করে নিয়ে যাবো। এই বাংলাদেশকে ভিত্তিটা আপনারা এইভাবে তৈরি করে দিয়ে আজকে আপনারা আমাদেরকে কোশ্চেন করতেছেন, এটা নিয়ে বলেন না কেন, এটা নিয়ে বলেন না কেন? আমরা যতটুকু বলতেছি সবার বিপরীতে দাঁড়িয়ে, ততটুকু আপনারা সবাই কতটুকু বলতেছে। এই দায়িত্বটা তো আমরা 5 তারিখের পরে নিয়েছেন না, আপনার দায়িত্ব না। আপনার টাকা চুরি হচ্ছে, আমাদের তো রাজনৈতিক দল নাই, আমার নাই, কামাল সাহেবের নাই, জাহেদেরও নাই। এখন আপনি বলতেছেন আমার টাকা চুরি হয়ে যাচ্ছে, কিন্তু আপনি আমার বলতেছেন আমার টাকা চুরি হচ্ছে, আপনি চিল্লান। আমরা তো সবাই নিয়ে চিল্লাচ্ছি আমার দেশের টাকা চুরি হচ্ছে। আপনি তো আপনার জন্য চিল্লাচ্ছেন। আমি একটা প্রশ্ন করেছিলাম আর কি, যে সংবিধান নিয়ে আপনারা এত গুরুত্ব দিচ্ছেন, বাংলাদেশের কিন্তু আমাদের সাধারণ মানুষের কোনো দাবি দেওয়া, সবগুলোই তো সাধারণ মানুষের জন্য। বাংলাদেশে একটা শাসন ব্যবস্থা আছে, যে শাসন ব্যবস্থা আজ পর্যন্ত তাজরিন গার্মেন্টসে যে অগ্নিকাণ্ডে নিহতদের বিচার দিতে পারে নাই। বাংলাদেশে এমন একটা বিচার ব্যবস্থা আছে, বাংলাদেশে এই যে তনু হত্যাকাণ্ডের বিচার এখনো দিতে পারে নাই। আপনাদের সাংবাদিকদের সাগররুনি হত্যাকাণ্ডের এখনো রিপোর্ট দিতে পারে নাই, এমন একটি শাসন ব্যবস্থা আপনারা তৈরি করে রাখছেন দীর্ঘ 50 বছর ধরে। বাংলাদেশে এখন পর্যন্ত আপনারা সিরাজ শিকদার হত্যাকাণ্ডের বিচার দিতে পারেন নাই। আপনারা আমাদেরকে বলতেছেন কেন কথা বলছেন? আমি তো এই শাসন ব্যবস্থার কথা বলতেছি। আপনাকে যখন আমি এই শাসন ব্যবস্থা চেঞ্জের কথা বলি, আপনারা তখন বলছেন না আগেরটা ঠিক আছে।
মাথা ব্যাটিক সরকার যাতে সরকার খারাপ হলে কি শাসন ব্যবস্থা পরিবর্তন করে ফেলতে হবে? সরকার তো বারবার চেঞ্জ হয়েছে, শাসন ব্যবস্থা পরিবর্তন কতটুকু হয়েছে? যখন যে ক্ষমতায় গিয়েছে তখন সে তার মতো করছে। হয়তো বা এখন যে ধরনের শাসন ব্যবস্থা আপনারা তৈরি করে রেখেছেন, আমরা ক্ষমতায় গেলে হয়তো একইভাবে চলতে হবে। আমরা বলছি শাসন ব্যবস্থাটাই এমনভাবে চেঞ্জ করেন। আপনার বাংলাদেশ রাষ্ট্রটাই তো সেই জায়গায় সে যখন যেদিন সচিবালয়ে আগুন লাগে, বাংলাদেশ রাষ্ট্রটাই তো সেই দিন বিশ্বের বুকে শেষ যে হচ্ছে তার সবচাইতে যেই মানে সিকিউরিটির জায়গায় সে বিমানবন্দর আগুন লেগে গেছে। সেটা নিয়ে কথা বলতে গেলে এই সিকিউরিটিগুলো আমি যখন বলি যে হচ্ছে দেখা যায় শেখ হাসিনার সময় একটা বিষয় ছিল যে হচ্ছে শেখ হাসিনা সবসময় কিছু হলেই বলতো যে হচ্ছে জামাত শিবির এটা করে ফেলছে, সেটা করে ফেলছে। এখন দেখা যাচ্ছে হচ্ছে আমরা সবাই মিলে হাসিনা এটা করে ফেলছে, ফ্যাসিবাদিস্ট এটা করে ফেলছে। কিন্তু কথা হচ্ছে কি জানেন, আমি, আপনি, মোশাররফ ভাই, জাহিদ ভাই সবাই কিন্তু এক একজন বন্ধু বান্ধব আছে, জানে চোর, জানে ও চোর, তারপর ও তো আমার বন্ধু, ওরা এখানে রাখেন। এই যে বিমানবন্দর থেকে শুরু করে বাংলাদেশে প্রথম যখন হচ্ছে শেখ বশির, আপনি মেন জায়গাগুলোতে কথা বলেন, বাংলাদেশে অর্থনীতি চালাচ্ছে প্রবাসীরা। শেখ বশির যখন হচ্ছে দায়িত্ব নিছেন, বিমানের টিকিট নিয়ে কত মিষ্টি হতেছে। সৌদি আরব থেকে বিমানের টিকিট কাটলে বাংলাদেশে আসা যাওয়ার ক্ষেত্রে, সৌদি এয়ারলাইন্সের টিকিট কাটলে আসা যাওয়ার জন্য প্রবাসীদের দিতে হয় 60,000 টাকা বাংলাদেশি মূল্যে। আর বাংলাদেশ থেকে সেই একই সৌদি এয়ারলাইন্সে আপনার যদি আসা যাওয়ার টিকিট কাটতে হয়, তাহলে তাদেরকে দিতে হয় 1.5 লাখ টাকা। বাকি টাকা কোথায় যাচ্ছে? আপনি রাষ্ট্রটাই, শাসন ব্যবস্থায়, সিস্টেমটাই এমনভাবে তৈরি করে রাখছেন, শুধু আমি যতই চিল্লাই যে ব্যাংকের চুরি বন্ধ করেন, কোনোদিনও বন্ধ হবে না যদি হচ্ছে আপনি অর্থনৈতিক ব্যবস্থার নতুন সংস্কার না করেন। কয় ধাপে? আমি তো জানি যে হচ্ছে বিশ্বের যত উন্নত বিশ্ব আছে, উন্নত রাষ্ট্রগুলো আছে, তারা প্রতি 10 বছর অন্তর 7 বছর অন্তর তাদের অর্থনৈতিক ব্যবস্থা কীভাবে চলবে সেটা নিয়ে একটা রিনিউ করে, তাদের শিক্ষা ব্যবস্থা কীভাবে চলবে নতুন শিক্ষানীতি প্রণয়ন করে, তাদের স্বাস্থ্য ব্যবস্থা কীভাবে চলবে সেটা নতুনভাবে প্রণয়ন করে। তো আপনার সামনে তো নিশ্চয়ই ইলেকশন হবে, আপনারা ক্ষমতার অংশীদার হবেন। আমি বলতে চাচ্ছি, তো আমি সেই জায়গায় নিয়ে কথা বলছি। বাংলাদেশে প্রথম থেকেই এক ব্যক্তি কেন্দ্রিক শাসন ব্যবস্থা তৈরি করা হয়েছে। সেটা রাজনৈতিক সরকার যখন ছিল, রাজনৈতিক দলের প্রধানকে কেন্দ্র করে শাসন ব্যবস্থা, এমনকি তত্ত্বাবধায়ক সরকার আসছে আরো, তখন এখন হচ্ছে এক ব্যক্তি, সেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে কেন্দ্র করে শাসন ব্যবস্থা। কিছু হলে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে যেতে হয়। উনি তো বলেছেন যে আপনারা নিয়োগ করতে। আমি বলতেছি, আমরা বলছি শাসন ব্যবস্থা এমন থাকার কারণে আপনি যারাই বসান, যেই যাবে লঙ্কায় সে হয়ে যাবে রাবণ, এই অবস্থা তৈরি করে রাখছেন। এই যে বিএনপি তাহলে তো এই যুক্তি আগের সরকারের বেলাও যাবে, উনি লঙ্কায় গেছিল, উনি রাবণ হয়ে গেছে। একভাবে আপনি যে শাসন ব্যবস্থা তৈরি করে রেখেছেন এটা তো বারবার হচ্ছে, এবং নির্বাচন না হওয়ার কারণে একজন ফ্যাসিস্ট হয়ে ওঠে, স্বৈরাচার হয়ে ওঠে। আপনি মানে কিছু তো অন্তত রাখবেন। আপনি তরকারি রান্না করছেন, আপনাকে আরেকটা ছোট প্রশ্ন করে আমি আবার এইদিকে চলে যাব। তরকারিতে লবণ দেন নাই, এতটুকু মানা যায়, কিন্তু মরিচও দেন নাই, হলুদও দেন নাই, কিছুই দেন নাই, এরকম হলো তো সেই তরকারি খাওয়া এই রাউন্ডে আপনি আপনার শেষ লাইনটা থেকে একটা বলতে চাই। আপনি বলেছেন যে নির্বাচন হচ্ছে না ঠিক মতো, এই জন্য এরকম হয়েছে। তা আপনারা কি আগামী নির্বাচনে যাচ্ছেন? নির্বাচন হলো তো অবশ্যই নির্বাচনে যেতে হবে। একটা গণতান্ত্রিক দলগুলো যদি হচ্ছে, আমি কিছু তো ডিমান্ড থাকে আমাদের। আমাকে যদি হচ্ছে অন্যায় ভাবে, আপনি যদি হচ্ছে 2014-তে বিএনপি কেন ইলেকশনে যায় নাই, 24-এ কেন যায় নাই, মনে হয়েছে যে হচ্ছে এটা সুষ্ঠু নির্বাচন হবে না, সুষ্ঠুভাবে সরকার সুন্দরভাবে নির্বাচন কমিশন সুন্দরভাবে ইলেকশন করতে পারবে না, পক্ষপাতিত্ব করবে। কিন্তু আমাদের কাছে যদি মনে হয় যে হচ্ছে নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব করবে, সুন্দর ইলেকশন দিতে পারবে না, তখন তো আমাদের সিদ্ধান্ত নিতে হবে। সব ঠিক আছে, শুধু শাপলা পান নাই, তাহলে কি নির্বাচন করবে? শাপলা না দেওয়াটাই তো পক্ষপাতিত্ব। শাপলা যদি না দেয় তাহলে লিগ্যালি তারা ব্যাখ্যা দিবে কেন দিতে পারতেছে না, সেটা দিলে তাহলে আমরা যাবো। যদি নির্বাচন কমিশন ব্যাখ্যা দিতে পারে যে আমি এই কারণে দিতে পারতেছি না। এবার আমরা আবার পরবর্তী জায়গায় আসি। এবার আমাদের আলোচনার বিষয় একটু বদলাই, কারণ আমরা আগুন নিয়ে আলোচনা করেছি এবং কেউ যে দায়িত্ব নেয় না এটা আমরা বুঝতে পেরেছি, সকলেই একমত হয়েছেন যে কেউ দায়িত্ব নেয় না। কিন্তু আমরা দেখেছি যে দোষীকে এই ব্যাপারে আলাদা আলাদা মতামত আছে। কোনো কোনো ক্ষেত্রে সরকার দোষী, কোনো কোনো ক্ষেত্রে সংবিধান এবং ফ্যাসিস্ট দায়ী, কোনো কোনো ক্ষেত্রে আসলে মানুষের পরিবর্তন হচ্ছে না সেটা দায়ী, এবং জাহিদ বেশ চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন কারা দায়ী। তো আমরা আবার পরের রাউন্ডে আসি। না ক্লাসমেট না, আমার চেয়ে অনেক ছোট। হ্যাঁ, মানে আমি চমৎকারভাবে বলেছি কারণ সেই সব লাইনে হাঁটে নাই আর কি। কিন্তু এই জায়গাতে একটা আসে এবার, এই যে সামনে নির্বাচন, আমরা লক্ষ্য করছি যে এরই মধ্যে একজন দায়িত্বশীল ব্যক্তি, প্রাক্তন সামরিক কর্মকর্তা, উনি বলেছেন, তার একটা ব্যক্তিগত প্রেডিকশন দিয়ে দিয়েছেন যে এই সরকার আর 1-2 বছর থাকতে পারে। তো 1-2 বছর যদি নির্বাচন না হয়, বিএনপি কি এটা মানবে? 1-2 বছর নির্বাচন হলো না, এই সরকার আরো থাকলো।
না আসলে এটা বিএনপির মানা না মানার কোনো বিষয় না, কিন্তু আমরা যদি সবাই দেশকে ভালোবাসি। আমার সামনে ওনার এই ব্যাপারটা না আমি দেখেছি, আমি আজকে আপনার অনেক পত্রিকায় এটা লিড নিউজ করেছে আজকে, এই যে নুরুল করিম না ইকবাল করিম ভূঁইয়া উনি নিউজটা করেছে। হয়েছেন উনি, ওনাকে নিয়ে কিছু কথা আছে, বলবো। হ্যাঁ বলেন। হ্যাঁ উনি দুইটা কথা বলেছে। এরই মধ্যে আমরা এটাও দেখতে পেয়েছি আরো কিছু ঘটনা ঘটেছে এরই মধ্যে সামরিক বাহিনী নিয়ে, কিন্তু এখানে আমরা দেখছি এই সরকারের 1-2 বছর থাকবেন বলে উনি একটা সাধারণ ভবিষ্যৎবাণী উনি একটা করেছে, এবং এটা অনেকেই কিন্তু বলছে। অর্থাৎ আপনি সবাই যে এই ব্যাপারে আপনাদের স্ট্যান্ড কি? না আমরা তো স্পষ্ট বলছি বাংলাদেশের যে বর্তমান একটা অনিশ্চিত অবস্থা, এই অবস্থাকে উত্তরণের জন্য নির্বাচনের কোনো বিকল্প নাই, কারণ বাংলাদেশে অনেক কিছু এখন স্থবির হয়ে আছে। 2028 ফেব্রুয়ারি নাকি 2026 ফেব্রুয়ারি? 2026 ফেব্রুয়ারিতে বাংলাদেশের নির্বাচন হবে, এতে কোনো সন্দেহ নাই। কারণটা কি, বাংলাদেশটাকে তো আমরা সবাই বাঁচাতে চাই। এই আপনি সবার কাছ থেকে একটা মতামত চেয়েছেন, একটা কি সবার টার্গেট কিন্তু বাংলাদেশ, কিন্তু সেই বাংলাদেশ যদি শেষ হয়ে যায় তাহলে আমরা কি নিয়ে কথা বলব? আজকে আপনি দেখেন, এই যে নানা আপনার ব্যাংকের কথা বলেছেন, আজকে 1 বছর প্রায় 4 মাস হয়ে যাচ্ছে, আমরা কি ব্যাংকগুলিকে এত কথা বলার পরও কি আমরা কোনো পরিবর্তন আনতে পেরেছি? পারিনি। শুধু আমরা কিন্তু সবাই বলে যাচ্ছি, আমরা বলছি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী পারতেছে না, তা আমরা কি মানে এইটা পারার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করেছি? করিনি। সবাই কিন্তু বলছি এই যে আমার দেশের আজকে এই যে হান্নান মাসুদরা যে আন্দোলনটা করেছিলেন বেসিক্যালি ছিল কর্মসংস্থানের জন্য। এই 1 বছর 4 মাসে আমরা কি কোনো কর্মসংস্থান সৃষ্টি করতে পেরেছি? বরং আমি ডাটা দিয়ে আপনাকে দেখাতে পারি যে ইউনুসের 6 মাসে অনেক যত সূচক আছে সব নিম্নগামী, সব সূচক আমাদের নিম্নগামী। আপনি বিনিয়োগ বলেন, আমার দারিদ্রতা বলেন, আমার বেকারত্ব বলেন, আমার বিনিয়োগ বলেন, সকল ক্ষেত্রে আমরা নিম্নগামী। তো এই অবস্থা থেকে উত্তরণের একটা মাত্র পথ, একটা জনগণের সরকার প্রতিষ্ঠা, যেটা নির্বাচনের মাধ্যমে সম্ভব। আর এইটা যদি আমরা করতে ব্যর্থ হই তাহলে এখন যেমন কেউ দায়িত্ব নিচ্ছে না, এই আগুন কে লাগায় এটা আমরা কেউ জানি না, কিন্তু আগুন লাগে, ঠিক আগামী দিনে বাংলাদেশের অবস্থাটা হবে এমন। এই যে হান্নান মাসুদকে আপনি একটি প্রশ্ন করলেন, আমরা গণতন্ত্রের কথা বলি, আমরা বলি যে সংখ্যাগরিষ্ঠের মতামতকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু আমাদের স্বার্থের জন্য শাপলা লাগবে, এখানে গণতন্ত্র কোথায়? অথচ নির্বাচন গণতান্ত্রিক দাবি, কোন দাবিটা আমরা করব? নির্বাচন কমিশনের সংরক্ষিত যে তালিকা, সেই তালিকা সাপ্লাই নাই। তালিকার আগেই তো আমরা নতুন সংবিধান হবে, নতুন প্রতীক হবে, সেইটা আপনি বলতে পারেন যে আমার আইন পরিবর্তন করতে হবে, আইন পরিবর্তন করা ছাড়া তো আমার পক্ষে সম্ভব না, কিন্তু আমাকে দিতেই হবে, নাহলে আমি নির্বাচন করতে দেব না। আমরা তো তালিকা হওয়ার আগে কোথায় যাবে বাংলাদেশ? তাহলে কোন বাংলাদেশ আমরা পরিবর্তন করতে চাই? এই যে আপনি বললেন আমাদের জনগণের আকাঙ্ক্ষা একটা নতুন বাংলাদেশ, আমরা সব কিছু চেঞ্জ করে ফেলবো, ঐক্যমত্য কমিশন আপনি দেখেন না, সব কিছু চেঞ্জ করে দেব, কিন্তু আমার শাপলা তো আমার লাগবে, এখানে তো চেঞ্জে কাজ হবে না। যাই হোক, আমরা সাপ্লাইয়ের তর্কে না থাকি। আমি বলছি এই জায়গাগুলি যদি আমরা ধারণ করতে না পারি, যত ঐক্যমত বলেন, যত সংস্কার বলেন, যত ফেসিস দূর করতে চান, কোনোটাই হবে না। কিছু কিছু বিষয় মানতে হবে, কম্প্রোমাইজ হবে। রাজনীতিতে এইটাই তো হলো বড় সৌন্দর্য। গণতন্ত্র কি? সবার মতামতকে শ্রদ্ধা করে আপনি এগিয়ে যাবেন, এটাই তো গণতন্ত্র। আর যদি আমি বলি যে না আমি এটা লাগবেই আমার, স্যার আমার চলবে না, সেটা তো গণতন্ত্র বলে না, সেটা তো ওই ফেসিস্ট যেটাকে আমরা বলি বা স্বৈরাচার বলি অথবা একনায়কতন্ত্র বলি। এখন সেই জায়গায় যদি আমরা সবাই যার যার স্বার্থ নিয়ে বসে থাকি, তাহলে বাংলাদেশ করতে এগোবে না। মাসুদ কামাল, আপনার কাছে আসতে চাই, সেটি হচ্ছে যে এই যে একটু আগে আমরা শুনছিলাম যে অনেক সূচক নিম্নগামী, অনেক বিষয় আছে যে দাবিগুলি হয়তো অতটা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন না অনেকে, কিন্তু তারপরেও দলগুলি গুরুত্বপূর্ণ মনে করছে, যেমন একটা পিয়ারের দাবি, একটা শাপলার দাবি, এরকম আরও দাবি আছে। আপনার কাছে প্রশ্নটা একটু ভিন্ন জায়গায়। আমরা দেখছি সরকারের কিছু দায়িত্বশীল ব্যক্তিবর্গ সরাসরি নিজেদেরকে নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত করছেন, এবং সরকারি সংবাদ সংস্থার প্রধানকে নিয়ে একটি স্ট্যাটাস এসেছে আজকে যে তিনি নির্বাচন সংক্রান্ত এক ধরনের আচরণ করছেন যেটা নাকি সরকারি কর্মকর্তার উচিত না, কিন্তু তিনি আবার উত্তর দিয়েছেন যে এটা স্বায়ত্তশাসিত সংস্থা, এটা উনি কোনো বেতন নেন না সরকারের কাছ থেকে, বাসসের যিনি প্রধান। আপনি তো একজন জ্যেষ্ঠ সাংবাদিক, আপনার কি মনে হয় যে সরকারি এরকম কোনো সংবাদ সংস্থা কিংবা ধরেন সরকারি কমিশনের চেয়ারম্যান এরকম যদি কেউ থাকেন, তারা কি বেতন না নিলে অথবা স্বায়ত্তশাসিত হলে তারা কি আসলে নির্বাচন সংক্রান্ত বা নির্বাচনে দাঁড়াবেন বা নির্বাচন নিয়ে মতামত দেওয়া এগুলো করতে পারেন? আমি ওনার স্ট্যাটাসটা দেখিনি, আপনি কার কথা বলতেছেন? মাহবুব মোর্শেদের কথা? কামাল ভাই আমি একটু বলি, এটা চেয়ারম্যান, ইনি আসলে বেতন নেন না, এই পদটাই নাকি অবৈতনিক। চেয়ারম্যান কি যেন একটা নাম, হ্যাঁ আমি চিনি না। জি,
আনোয়ার হ্যাঁ আলদিন হ্যাঁ না, উনি মাহবুব মোর্শেদ না, মাহবুব মোর্শেদ বেতনভুক্ত। ওদের চেয়ারম্যান আনোয়ার আলদিন। আনোয়ার আলদিন উনি সম্ভবত ইয়ে করেছে, কিন্তু এই পদটা নাকি বাই নেচারই অবৈতনিক, সেটা বলা হয়েছে। ওটা হতে পারে, আমি আসলে ওইটা আমার সম্বন্ধে না। বাই নেচার এই পদে তো আগে ইয়ে ছিলেন তো, ওই যে আপনার জানি ঢাকা ইউনিভার্সিটির যে ভিসি ছিলেন যিনি, উনি তো এই পদেই ছিলেন। আচ্ছা, আমি জানি হয়তো পদ ক্রিয়েট করছে, আমি জানি না, জিনিসটা বলতে পারবো না। মানে ওই আরেফিন স্যার তো এই পদেই ছিলেন। কিন্তু আদৌ থেকে আপনার কি মনে হয় যে এই পদগুলিতে যারা থাকেন তাদের নির্বাচনে যাওয়া উচিত না? শুনুন কোনো ভাই, আমি বলি কমিশনের আপনাকে। চেয়ারম্যান, কোনো সংবাদ সংস্থার চেয়ারম্যান? এরকম নতুন গভর্নমেন্টের যে পদগুলো নতুন নতুন হয়েছে, সবগুলি পদে আগে তোমার কারণ আওয়ামী লীগের লোকজন ছিল। যোগ্য অযোগ্য ব্যাপার না, তার একমাত্র যোগ্যতা হলো সে আওয়ামী লীগের চামচা হিসেবে ছিল। সবগুলিকে ঝাঁটাই বিদায় করছে, ভালোই করছে। আপদ গেছে, নতুন আপদ হিসেবে এসে জুটছে এরা সবাই হয় বিএনপির লোক, নাহলে জামাতের লোক। একদম মানে আপনার নিশ্চিন্তে ধরে নিতে পারেন, এদের অন্য কোনো যোগ্যতা নাই। কিন্তু অন্য কোনো যোগ্যতার বিচারে তারা আসে নাই। হয়তো যোগ্যতা আছে, আমি জানি না, কিন্তু ওই যোগ্যতার কারণে তারা এখানে আসছে তা না, দলীয় কারণে আসে। এখন দলীয় কারণে তারা আসার পর তারা কি দলের পারপাস সার্ভ করবে না? তারা তাই করতেছে। এটা সহজ হিসাব। আপনি দেখেন যতগুলি ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে, প্রায় সবারই পত্রিকা আছে। সবার পত্রিকাগুলি তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানকে রক্ষা করার জন্য কাজ করে। এখন সেই ব্যবসায়ী যদি আগে শেখ হাসিনার সঙ্গে জীবনেও থাকতে চায়, মরণেও থাকতে চায়, তো তার তো একটা ঝামেলা পড়ার কথা। এখন তার প্রতিষ্ঠানকে রক্ষা করার জন্য সে কি সাংবাদিকদের নিয়ে আসে নাই? এই আওয়ামী লীগ বিএনপি লোকজনকে নিয়ে আসছে, এবং বিএনপিও তাদের সায় দিছে। হ্যাঁ, তুমি যাও, আমার হয়ে রক্ষা করো, আগের থেকে আমার জায়গাটাকে ঠিক করে রাখো, যাতে নাকি ঠিকঠাক মতো এখন থেকে চাঁদাটা আমাকে দাও। আমি আপনাকে স্ট্যাটাসটা একটু পড়ে শোনাতে পারি যে বাসসের এমডি জানিয়েছেন যে বাসসের চেয়ারম্যানের পদ কোনো সরকারি পদ না, এটা সম্পূর্ণ অবৈতনিক ও সাম্মানিক পদ। বাসস চেয়ারম্যান কোনো বেতন ভাতা পান না, তার নির্বাচনী প্রচারণায় আইনগত কোনো বাধা নাই। এটা বাসসের এমডি চেয়ারম্যানের পক্ষে ঠিক আছে, জানিয়েছেন। এমডি তো চেয়ারম্যানকে রক্ষা করছে, পরে দেখা হলে পরে বলবে আপনার জন্য আমি স্ট্যাটাস দিয়েছি। সব রাজনৈতিক ব্যাপার এখানে, এখানে কোনো ভাই সাংবাদিকতা নাই, এটা বলে লাভ নাই। এখানে কোনো সাংবাদিকতা নাই, এখানে হলো মানে দলীয় হিসাবে সে তার চেয়ারম্যান, তাকে বলবে দেখছেন আপনার জন্য এটা করছি, আপনি এটা কিন্তু মনে রেখেন। সে মনে রাখবে। একসময় এই সাংবাদিক আনোয়ার দিনকে একসময় আগে বিএনপির আমলে তাকে বলা হতো সে হাওয়া ভবনের সাংবাদিক। আগামীতে তারেক রহমান সাহেব দেশে যখন আসবে, সে নিশ্চয়ই এই যোগ্যতা বলে, সেই যোগ্যতা বলেই আমি চেয়ারম্যান হয়েছি। গত 15 বছরে আমরা আনোয়ার আলদিনের নাম অতটা শুনি নাই, কিন্তু আমারও ক্লোজ লোক সে, বাট সে সাংবাদিক হিসেবে বিরাট কিছু করে শুনি নাই। মূল ঘটনা ওখানে ভাই, সব রাজনৈতিক। এবং যে রাজনীতির চর্চা আমরা আগে দেখেছি, মোশাররফ ভাইরা এখানে আসেন, ওনারাও সেই রাজনীতির চর্চাই করতেছেন এখন পর্যন্ত। আমরা বিভিন্ন জায়গায় নিয়ে যে লোক তারা বসাই দিচ্ছেন, অথবা বলবেন আমি জানি না, আপনি জানেন না, কিন্তু আপনি প্রতিবাদ করেন নাই। প্রতিবাদ না করা মানে কি? আপনার সায় আছে না, ওই মানে এই আন্দোলন এবং বিপ্লবের আগে যারা প্রতিবাদ করে নাই তারা দোষর, কিন্তু এখন যারা প্রতিবাদ করছে না তারা গণতন্ত্র এবং অন্যান্য কারণে প্রতিবাদ করছে না, কারণ সামনে গণতন্ত্র আসতে হবে। দেখতেছি। তো আমরা একটু শরীফ ভাইয়ের কাছে যাই। শরীফ ভাই, এটা কিন্তু বড় অভিযোগ এসেছে যে নিয়োগ কিংবা পদায়ন এইসব ক্ষেত্রে আগের মতোই পছন্দ, নিজের লোক, এগুলাই দেখা হয়েছে। যে কথার ভিত্তিতে আন্দোলন হয়েছিল যে কোটা নয় মেধা এবং স্বজনপ্রীতি নয় যোগ্যতা, তো সেই জায়গায় না থেকে শেষ পর্যন্ত আমরা দেখলাম যে এক ধরনের দলের সাথে সম্পৃক্ততা অথবা ব্যক্তির সাথে সম্পর্ক, সেই সবের ভিত্তিতেই কিন্তু পদায়নগুলি হলো। সেই সবের ভিত্তিতেই মানুষজন দেশে বিদেশে পোস্টিং পাচ্ছে, চাকরি পাচ্ছে, চুক্তিতে নিয়োগ পাচ্ছে, এবং এটা নিয়েও সংশয় আছে যে আগামী নির্বাচিত সরকার তাদেরকে রাখবে নাকি রাখবে না। আপনার কি মনে হয় কেন আমরা একটা বিপ্লবী সরকার বলছি, একটা কি বলবো অভ্যুত্থানের সরকার বলছি, কিন্তু তারা অভ্যুত্থানের মূল স্পিরিট যোগ্যতা এবং মেধার জায়গায় না থেকে পরিচয়, জেলা, সখ্যতা, স্বজন, দীর্ঘদিন একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা, এইগুলোকে মূল্য দিয়ে তারা এই বিভিন্ন জায়গাতে পদায়ন করলেন। এবং স্বাস্থ্য বিভাগের কথা আমি বলতেই চাই না, সম্পূর্ণ রাজনৈতিক পদায়ন হয়েছে। আগেও হতো, আওয়ামী লীগ করতো, আর এখন যেটা হয়েছে একই জিনিস। ধন্যবাদ। আমি আপনাকে 142টা উদাহরণ দিয়ে দেখিয়ে দিতে পারবো যে শুধুমাত্র ব্যক্তির পরিবর্তন হয়েছে, রাষ্ট্র এবং সরকারের চরিত্রের গুণগত কোনো পরিবর্তন হয়নি, হয়তো 19 থেকে 20। কিছুদিন আগে আমাদের একজন উপদেষ্টা, তথ্য উপদেষ্টা, তিনি প্রকাশ্যে বলেছেন যে সরকারি পদগুলো বিএনপি এবং জামাত মিলে তারা ভাগাভাগি করে নিয়েছে। যদি ওই জায়গা থেকে তাকে জিজ্ঞেস করা উচিত ছিল যে আপনি তো সরকারে এই পদায়নগুলো তো সরকার করেছে, আপনি তখন কি করেছিলেন? আমাদের যেহেতু বাক স্বাধীনতা আছে, আমরা এই প্রশ্নগুলো করতে পারি না।
আমাদের এতক্ষণ ধরে যে আমরা আলোচনাগুলো করলাম, আলোচনাগুলো আমি তো সরকার বলে কিছু দেখি না, আপনি দেখেন কিনা আমি জানি না, এবং দেখলে আপনি অন্তর্দৃষ্টি দিয়ে দেখেন প্রকাশ্যে। আমি আপনাকে উদাহরণ আমি দিয়ে দেখি, কারণ আমরা না হলে আলোচনা কাকে নিয়ে করছি? আপনি একটু আগে দেখা গেল 2 দিন আগে একজন উপদেষ্টা বললেন আমরা ভারতের সাথে 11টা চুক্তি বাতিল করেছি, সবাই হাততালি, আরে একটা বীর সরকার আমরা পেয়েছি। একটু আগে পররাষ্ট্র উপদেষ্টা বললেন যে বোগাস কথা, মাত্র একটা বাতিল করছে। তো এই যে প্রতারণাটা আপনি করলেন গত একটা দিন, একজন উপদেষ্টাকে এই কাজটি করতে পারেন? একটা মিথ্যা তথ্য দিয়ে আপনি দেশের মধ্যে একটা হাইপ ক্রিয়েট করলেন, এটি কি আপনি করতে পারেন? এটি কি প্রথম করেছেন? না, এর আগে আপনি 1.5 লাখ রোহিঙ্গাকে ঈদের আগে বাড়ি পাঠিয়ে দিব হাইপ তুলেছিলেন। আপনি বিডাকে দিয়ে কি ধরনের একটা পৃথিবীর সব থেকে ভালো ইংরেজি বলতে পারে একজনকে নিয়ে এসে একটা কয়দিন সারা দেশের মধ্যে একটা হুলস্থুল কাণ্ড ঘটিয়ে দিলেন। কোনো আওয়াজ আছে? না। সরকার এই জিনিসগুলো একটুও চিন্তা করে না, তার কোনো ভাবনার মধ্যে নেই। মিরপুরে 16 জন মানুষ পুড়ে মারা গেল। আমি তুষার ভাই আপনার কাছে জিজ্ঞেস করি, পোপ ফ্রান্সিস মারা যাওয়ার পর আমাদের তখন প্রধান উপদেষ্টা দেশের বাইরে ছিলেন, তিনি ছুটে গেলেন তার অন্ত্যেষ্টিক্রিয়ায়, 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করলেন। আর এই 16 জন মানুষ মারা যাওয়ার পর সরকারের একজন মানুষের কি যাওয়া উচিত ছিল না এই মানুষগুলোর স্বজনের কাছে? আমি তো জানি এই পরিবর্তনে এই 16 জন মানুষের তাদের অংশগ্রহণ আছে এবং তাদের উপরে ভিত্তি করে আপনারা পাওয়ারে বসেছেন। এবং আমি আপনাকে বলতে পারি, জুলাই ব্যাপারী নামে যে শব্দটি ব্যবহার হচ্ছে এখন, এই শব্দটি আপনাদের বিরুদ্ধে ব্যবহার করা যায়, কারণ আপনারা মানুষকে যেটা বলছেন সেটি করছেন না। আমাদের প্রধান উপদেষ্টার কি একবার যাওয়া উচিত ছিল না? মাইলস্টোন পুড়ে গেল, একবার কি যাওয়া উচিত ছিল না? আমি তো মনে করি রোম থেকে ফেরার পর তার প্রথম উচিত ছিল এয়ারপোর্ট থেকে নেমে মিরপুরের ঘটনাস্থলে যাওয়া। আমি সরকারের কাছে, আমি তো গুণগত পরিবর্তন চেয়েছিলাম, পরিবর্তনকে আমি দেখছি। এয়ারপোর্ট নিয়ে আপনারা কথা বলছেন, আপনার মনে আছে 1.5 মণ সোনা কাস্টমসের হারিয়ে গেল। কেন সরকার এত কিছু নিয়ে তদন্ত করে, এই তদন্তটা কেন হয় না? 1.5 মণ সোনা, এটা কি রাষ্ট্রের সম্পদ না? তো এই যে জায়গা দিতে পারি, এখন তো কেজিতে এই যে জায়গা গ্রামে হয়, মনের হিসাব বুঝতে পারে না আপনি। রাষ্ট্রটা কোথায়, সরকারটা কোথায়? একটা রাজনৈতিক দল সমাবেশে দাঁড়িয়ে বলে আমাদের কাছে উপদেষ্টারা কাদের সাথে টেলিফোনে কথা বলে, সেই জিনিস আমাদের কাছে আছে। রাজনৈতিক দল, সরকার এমন একটা অসহায় হয়ে পড়েছে এবং একটা ব্ল্যাকমেলের শিকার হচ্ছে। সে বলতে পারছে না যে আমার সহকর্মীদের টেলিফোন কল রেকর্ড তুমি কোন অধিকার বল এবং কোথা থেকে রেকর্ডটা তুমি সংগ্রহ করেছো। তাহলে সরকারের মধ্যে কারা আছে? সরকারের মধ্যে কতগুলো সরকার আছে? এই ধরনের সেটা আমরা দেখছি। তো এই ধরনের একটা অবস্থা নিয়ে এই দেশটা যে খুব ভালো কিছু পরিবর্তন হবে, আমি সেই স্বপ্নটা দেখি না। কারণ জুলাইয়ের যে চেতনা, জুলাইয়ের যে স্পিরিট, এটি বেদখল হয়ে গেছে। শহরের কিছু বিদেশি শিক্ষায় শিক্ষিত, বিদেশি ভাবনায় উদ্বুদ্ধ কিছু মানুষের হাতে এখন জুলাই, তারা ওই যে এটা করছে সেটা করছে। এই ঢাকা শহরে 25,000 মানুষ সুইপার, সকালবেলায় রাস্তা ঝাড়ু দিতে আসে। আপনি কোনো আলোচনার মধ্যে তাদের কথা শোনেন? এই ঢাকা শহরে 6 লাখ নির্মাণ শ্রমিক আছে, তাদের কোনো আলোচনা কি সরকারের কোনো ভাবনার মধ্যে আসে? গার্মেন্টস শ্রমিকের ভাবনার মধ্যে আসে? আমরা একটু জাহিদের কাছে যাই এবার। জাহিদ, আপনি একটা বিষয়ে কথা বলতে চেয়েছিলেন, প্রসঙ্গ যে আমি একটা স্ট্যাটাসের কথা বলেছিলাম যে 1-2 বছর আরও সরকার ক্ষমতায় থাকবে। পাশাপাশি এখন যে আলোচনাটি হচ্ছে, শরীফ বলছেন যে সরকারকে উনি দেখতে পাচ্ছেন না। আপনি নিশ্চয়ই সরকারকে দেখতে পান, আমি কিন্তু পাই। হয়তো কাজ করছে না, আপনি বলেছেন যে অ্যাকশন নাই, কিন্তু সরকার তো আছে, কারণ নানান জায়গাতে তারা হাজির হন কিন্তু আবার সরকার হিসেবে। যেমন বিদেশে বিভিন্ন অনুষ্ঠানে তারা হাজির হন, বিভিন্ন রাষ্ট্রদূতদের সাথে আলোচনায় দেখা যায় যে তারা অগ্রগামী থাকেন এবং বেশ ভালো ভালো কথা বলেন। এবং আরেকটি চমৎকার কথা আমরা শুনেছি যে এই জুলাই সনদের মাধ্যমে আমরা বর্বর ছিলাম বলা হয় না, কিন্তু বলা হয়েছে আমরা সভ্য হলাম। তো সভ্য হতে গেলে তো আমাদের আগে বর্বর থাকতে হবে আর কি। অনেকগুলো ইস্যু, আমি আগে ব্যাংক নিয়ে একটা ইন্টারেস্টিং ইস্যু এসছে। আমার একটা প্রপোজাল আছে, আমি অনেকদিন থেকে এই প্রপোজালটা দেই। এই যে ব্যাংক দেউলিয়া হয়ে গেলে 1 লাখ 2 লাখ টাকা পাওয়া যাবে। ব্যাংকের এই দেউলিয়া হওয়া বন্ধ করা একটা খুব অকাট্য আইন হতে পারে। ব্যাংক যদি দেউলিয়া হয়, প্রত্যেক গ্রাহকের যত টাকা আছে তত টাকা সরকার দেবে।
ব্যাংক কিন্তু কোনোদিন দেউলিয়া হতে পারে না, ফুল স্টপ। আমাদের পরিবারের মানুষজন, বন্ধু বান্ধবরা কাজ করে, বাংলাদেশ ব্যাংকের এই পরিমাণ সুপারভিশন ওখানে থাকে। কারণ কি? কারণ হচ্ছে ব্যাংক তো তার বাবার টাকায় উনি ব্যবসা করেন না, উনি কিছু টাকা ইনভেস্ট করেন মূলত জনগণের টাকায়। সো ওখানে রেগুলেটর আছে। কোনো ব্যাংক দেউলিয়া হতে পারে না। আমি পার্সোনালি এখনো জানি কোন ব্যাংক থেকে এখনো কিভাবে টাকা বের করা হচ্ছে, বাংলাদেশ ব্যাংক এসে যেগুলো জানে সেটা দেখা গেছে। তার মানেটা হচ্ছে এই, কেউ কেউ বলে না যে এই ব্যাংক তো দুর্বল ব্যাংক, তুমি টাকা রাখছো কেন? আরে আমি টাকা রাখছি কারণ এটা তোমার অনুমোদিত ব্যাংক এবং তোমার রেগুলেটেড ব্যাংক, আমি কিচ্ছু দেখবো না, আমাকে যে কোনো আর্থিক প্রতিষ্ঠান সরকারের অনুমোদিত এবং তোমার রেগুলেটেড, শুধু অনুমোদিত না, তুমি রেগুলেট করো। আর সব ব্যবসা কিন্তু সে রেগুলেট করে না। এখানে একটা রীতিমতো বাংলাদেশ ব্যাংক আমরা পুষি রেগুলেট করার জন্য। সো ওখানে যদি আমাকে 1% বেশি ইন্টারেস্ট দেয় আমি যাবো। অনেকে বলে তুমি বেশি লোভ করছো সেই জন্য এই সমস্যা হয়েছে। না, আমি এটা শুনতে প্রস্তুত না। তো সো যদি নিয়ম এটা হয় যে সরকারকে প্রতিটা টাকা বুঝিয়ে দিতে হবে, কারণ তো আমার গ্যারান্টার সরকারকে হতে হবে। তো সো এই ফাজলামোগুলো এভাবে বন্ধ করা যায়। এবং দেউলিয়া হওয়ার পর কি আমরা কোনোদিন দেখেছি, ওই এসকে সুরের কথা বলছি আমরা, মিড টু লোয়ার লেভেলের অফিসাররা গিয়ে গিয়ে ওখানে কিন্তু এই জিনিসগুলো ইনভেস্টিগেট করে রেগুলার বেসিসে। এটাই নিয়ম, এটা একদম ওদের একদম স্ট্যান্ডার্ড প্র্যাকটিস আছে। কোনোদিন আমরা দেখেছি এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? বাংলাদেশ ব্যাংকের ইনভলভমেন্ট ছাড়া কোনো স্ক্যাম হইতে পারে না, এর মধ্যে কোনো রকম। বাংলাদেশ ব্যাংক বরং বলেছিল যে কম গুরুত্বপূর্ণ দায়িত্বে পাঠিয়ে দেওয়া হয়েছে যখন তাদের বিরুদ্ধে প্রথম অভিযোগ উঠেছিল। সো এই আইনটা ভবিষ্যতে করার জন্য আমরা চাপ তৈরি করতে চাই যাতে এই ধরনের ঘটনা বন্ধ হয়। হান্নান যেটা বলছিলেন একটু বলি, মানে ব্যাংক লুটের সাথে আসলে ঠিক এই যে আমাদের সংস্কার করে ফেললে টেললে ব্যাংক লুট, আমরা সংস্কার ছাড়াও যখন ছিলাম, যখন কোনো সরকার যে নির্বাচনের আলাপটা আনলো, এই শেখ হাসিনা সরকারই তার প্রথম টেনিয়রে একটা লুট করেছে, হলমার্ক। ওইটা অ্যাপারেন্টলি নির্বাচিত সরকার মোটামুটি ছিল, যদিও সে তত্ত্বাবধায়ক বাতিলের মাধ্যমে যে চুরি করে থেকে যাবে আমরা বুঝেছি। সোনালী ব্যাংক তখন শেরাটন শাখা ছিল। এরপর আর হিসাব নিকাশ ছিল না। কারণ হচ্ছে তখন এইভাবে করা ছাড়া উপায় না। আর আমি একটা ছোট উদাহরণ, বিএনপি মোশাররফ ভাইয়ের ভালো লাগবে, ওনাদের সরকার 2001-06 সালের সরকার, আমাদের এই সংবিধান ছিল, এই আইন ছিল, এবং তখনকার আরপিও আর অনেক দুর্বল আরপিও ছিল, তার মাধ্যমে নির্বাচিত একটা সরকার একটা প্রাইভেট ব্যাংকের পারমিশন দেয় নেই। হ্যাঁ, সাইফুর রহমান সাহেব অর্থনীতিবিদ ছিলেন না, কিন্তু অর্থমন্ত্রী হিসেবে যথেষ্ট ভালো ছিলেন। ডক্টর সালেউদ্দিন আহমেদ গভর্নর ছিলেন, উনি একদিন বলছিলেন যে রিকোয়েস্ট ছিল, কিন্তু শেষ পর্যন্ত ওনারা ওই গার্ডসও দেখিয়েছেন। তো আমি যে কথাটা বলতে চাইছি, সব কিছুকে এটা করে ফেললেই হবে এভাবে না দেখাই বরং ভালো হবে। বরং এটা করার মাধ্যমে আমরা একটা প্রবলেম তৈরি করছি। আমরা সবাই মনে করছি একটা সুন্দর সংবিধান, কিছু আইন টাইন লিখে ফেলতে পারলে আমরা অতঃপর সুখে শান্তিতে বসবাস করতে থাকবো, হয়ে যাব। এটা একেবারেই ভুল। আচ্ছা, যে মিলিটারি অফিসারের কথা আসলো, মানে কি বলবো, মানে বাংলাদেশে এখন বিরাট জ্ঞান দান এবং বিবেক, মানে এই ভদ্রলোক ইকবাল করিম ভূঁইয়া, আইকেবি বলে পরিচিত, উনি ওই 13 সালে 14 সালে যখন নির্বাচন হয়, বাংলাদেশ একটা মারাত্মক এনার্কির মধ্যে ঢুকে যায়। উনি সেনাবাহিনীর ইন্টারভেনশন নিয়ে এর আগে একবার লিখেছেন পর্যন্ত। উনি যখন ছিলেন দায়িত্বে তখন শেখ হাসিনা এই বিনা ভোটের নির্বাচনটা করে, প্রথম বাংলাদেশের প্রথম নির্বাচনী ব্যবস্থা ধ্বংস হয়েছিল ওনার সেনাপ্রধান থাকা অবস্থায়। এটা এক। দ্বিতীয় হচ্ছে উনি একটা কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন পেয়েছিলেন, ওটা করেন নাই, ওটা আবার প্রতিবাদ করেন নাই। এখন তুষার ভাই, ধরেন আমরা গরিব মানুষ, যদি আমাদের টাকাও থাকতো, আমরা শেখ হাসিনার সময় কুইক রেন্টালের অ্যাপ্লাই করা যায়, আমাদের এই সাহস হতো না। সো আপনি জানেন শেখ হাসিনা আপনাকে কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র দিয়েছিল, ওটার জন্য জমি টমিও কেনা হয়েছিল। শেখ হাসিনার এইসব বেনিফিট পাওয়াও শেষ পর্যন্ত ওনার ইনভেস্টার হয়তো পেরে ওঠে নাই, উনি সেটা করতে পারেন নাই। এখন আমাদের সামনে নসিহত এনে হাজির করতেছেন। আমরা বুঝি ওনার খোয়াব ছিল, ওনাকে কেন্দ্র করে কিছু অ্যাক্টিভিস্টের প্ল্যান ছিল, ওনাকে সম্ভব হলে প্রধান উপদেষ্টা বানাই, না হলে নিদেন পক্ষে উপদেষ্টা বানাই, এগুলো কিছু হয় নাই। আমি খোলাখুলি বলছি, কারণ এগুলো বিপদ তৈরি করছে এই ভদ্রলোকের। এই কথাগুলো আমাদের জেনে রাখা দরকার। ওনারা কার লোক, কি করতে চান, এটা বুঝতে পারতে হবে। এই যে সরকার এক্সটেন্ড হবে, নাহলে এই হয়ে যাবে, ওই হয়ে যাবে, সরি, বাংলাদেশ এখন পর্যন্ত সোফার আমরা কিছু ঝগড়াঝাটি করছি, সোফার আমরা যথেষ্ট রাইট ট্র্যাকে আছি বলেই আমি সিরিয়াসলি বিশ্বাস করি। একটু এক্সাইটেড হয়ে কথা বলছি, আপনার প্রশ্নটা একটু শুনি। আপনি না, এটাই প্রশ্ন ছিল। আমরা আসলে এই 3টা প্রশ্নই আমরা উত্তর পেয়ে গিয়েছি। তো আমরা আতাউর রহমান আপনার কাছে আসি, আমাদের হাতে বেশি সময় নেই, আর 10 মিনিটের মতো আছে। আমরা আশা করছি যে আমরা অন্তত 1 মিনিট সময় দিতে পারবো। হ্যাঁ, এবং অনেকগুলো বিষয় আপনি অবশ্যই বলবেন। এখানে ওই যে ইকবাল করিম ভূঁইয়া সাহেবের একটা প্রেডিকশন নিয়ে, এই প্রেডিকশনটা আসলে অনেকেই ভাবিয়েছে, কারণ উনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। আমি একটা কথা বলি, আসলে আমার কাছে মনে হয় না এটা প্রেডিকশন, এটা তার আকাঙ্ক্ষার জায়গা আমি মনে করি। কারণ আকাঙ্ক্ষা যদি হয় তখন কিন্তু এটা পাওয়ার চেষ্টাও থাকে। তো যদি
তাদের মতো ব্যক্তি, উনি তো এক জেনাতন ব্যক্তি না, তাদের মতো ব্যক্তির অন্তরে যদি এই জাতীয় কোনো আকাঙ্ক্ষা থাকে তাহলে এটা কিন্তু আমাদের জন্য ভালো না। আমরা চাই আমাদের মধ্যে রাজনীতিবিদদের মধ্যে তর্ক বিতর্ক থাকবে। আমরা আমি এই জায়গাতে একটু আপনার কাছে সময় চেয়ে নিব। আমাদের সঙ্গে মাসুদ কামাল ছিলেন, জ্যেষ্ঠ সাংবাদিক। উনি ওনার একটি জরুরি কাজ থাকার কারণে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আর মাত্র কয়েক মিনিট ছিল, তো উনি এখন চলে যাচ্ছেন। তা আপনারা ভাববেন না যে উনি কোনো আমরা তাকে চলে যেতে বলেছি অথবা কোনো কারণে তিনি রুষ্ট হয়ে উঠে গেলেন। আসলে কাজ আছে বলে তিনি চলে যাচ্ছেন। আমরা এই জায়গাতে আসি। তো আমাদের মধ্যে তর্ক বিতর্ক আছে, মতের পার্থক্য আছে, কিন্তু আমরা কিন্তু একটা গণতান্ত্রিক উত্তরণ চাই। একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে আমরা অতীতে যেই আমাদের তিক্ত অভিজ্ঞতা থেকে বেরিয়ে এসে নতুন বাংলাদেশ নির্মাণ করতে চাই। তো সেক্ষেত্রে উনি নতুন করে যেই একটা বার্তা ছড়ায় দিলেন যে আগামী 1.5-2 বছর পর্যন্ত আবার এক্সটেন্ড কিন্তু ধরেন 2 বছর যদি থাকে, আপনারা কি প্রতিবাদ করবেন? না, কেন থাকবে? মানে এটা উনি যে কথাটা বললেন এর পেছনের ওনার কিন্তু কোনো লজিক নাই যে এই জন্যে থাকবেন। এটা কিন্তু তিনি বলেন নাই যে এই স্বরাষ্ট্রের সমস্যা, এই সমস্যা সমাধানের জন্য এই জন্য থাকতে হবে, এরকম কিন্তু কিছু না। তাহলে বোঝা গেল যে এটা ইন্টেনশনালি উনি এটা আকাঙ্ক্ষা থেকে হয়তো বলেছেন। আমি এমনই আমার কাছে মনে হয়েছে। অতএব এটা আমাদের জন্য কোনো ভালো লক্ষণ না। আমরা চাই যে অবশ্যই একটা গণতান্ত্রিক উত্তরণ হবে এবং ফেব্রুয়ারিতে যে নির্বাচনের কথা বলেছে প্রধান উপদেষ্টা, এই নির্বাচনটা হোক এবং যে সংস্কার যতটুকুই হয়েছে, একটা জুলাই সনদ হয়েছে, সেই জুলাই সনদটা আইনি ভিত্তি হোক এবং আমরা সবাই মিলে যেই জায়গায় এক জায়গায় এসেছি একটা গণভোট, সেই গণভোটটা হোক এবং গণভোট এবং নির্বাচন আগেই যেহেতু আমরা গণভোটটা চেয়েছি, আমার মনে হয় যত দ্রুত গণভোটটা হয়ে যাবে অত দ্রুত আমার মনে হয় যে নির্বাচনের লাইনটা ক্লিয়ার হয়ে যাবে এবং জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনটা হয়ে যাক। আর নয়তো বিভিন্নজন বিভিন্ন ফর্মুলা নিয়ে হয়তো সামনে হাজির হবে। আজকে যেমন বিএনপি বলল যে এই সরকারকে এখন তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় অবতীর্ণ হতে হবে। তো এটাও এখন ওনারা কেন বললেন, কি প্রয়োজনে বলেন, আইনি কোনো বাধ্যবাধকতা আছে কি না, এটা কিন্তু এখন ক্লিয়ার না। কারণ তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টা এখনও পর্যন্ত আমরা জানি যে সুপ্রিম কোর্টের এখন অ্যাপিলেট ডিভিশন আছে, ওটা এখনও পর্যন্ত ফাইনালাইজ হয় নাই। তা এখন তারা কিন্তু বলে আসছে এই কথাটা। তো এখন আবার নতুন করে তত্ত্বাবধায়ক রূপে আসলে আপনার মতামতটা আমরা পেলাম যে গণভোট হয়ে যাওয়া উচিত এবং নির্বাচনও হবে এবং এর মধ্যে নতুন দাবি দাওয়া উত্থাপন না করাই ভালো। হান্নান মাসুদ, আপনার কি মনে হয় যে এই যে আলোচনা একটা হচ্ছে যে এই সরকার আরো দীর্ঘস্থায়ী হতে পারে, সেক্ষেত্রে কি এনসিপি দীর্ঘস্থায়ী এই সরকারের পক্ষে দাঁড়াবে বা আরো দীর্ঘস্থায়ী হোক এটা চাইবে, নাকি আপনারাও ফেব্রুয়ারিতে নির্বাচনটা হোক চাইছেন? দেখেন, হচ্ছে আমাদের মেইন কথাটাই হচ্ছে আমরা জুলাই সনদ নিয়ে মূলত রাজনীতি করতেছি। আমরা বলতেছি জুলাই সনদটার আইনি ভিত্তি হলে নির্বাচন ফেব্রুয়ারিতে কেন ডিসেম্বরও হতে পারে, এবং এটা কতটা সবাই মিলে এটার কতটা আইনি ভিত্তি নিশ্চিত করবে, এটা বাস্তবায়নের নিশ্চয়তা দিবে এবং হচ্ছে এটা বাস্তবায়িত হবে এর নিশ্চয়তা এই দেশের জনগণ পাবে, সেটার উপর নির্ভর করছে নির্বাচন ডিসেম্বরে হবে, ফেব্রুয়ারিতে হবে না, মার্চে হবে না, এপ্রিলে হবে।